প্রথমদের 1 নম্বর এমসিকিউ রয়েছে, আয় সিদ্ধান্তের অপর নাম কি? আয় সিদ্ধান্তের অপর নাম কি? ব্যয় সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত, মুনাফা সিদ্ধান্ত এবং গ্রহতে রয়েছে অর্থায়ন সিদ্ধান্ত। তো জানো যে ফিনান্স অর্থায়ন নিয়ে কাজ করে, তাই আমাদের এই 1 নম্বর আয় সিদ্ধান্তের অপর নাম হবে অর্থায়ন সিদ্ধান্ত। 2 নম্বর এমসিকিউটি হলো, সরকারি আয়ের খাত কোনটি? সরকারি আয়ের খাত কোনটি? তো সরকারি আয়ের খাত রাস্তাঘাট, আমদানি শুল্ক, সরকারি হাসপাতাল এবং সামাজিক অবকাঠামো। দেখো এই 4টি অপশনের মধ্যে রাস্তাঘাটে সরকার আরো ব্যয় করে, আয়ের খাত হতে পারে না। আমদানি শুল্ক, সরকারি হাসপাতালের মধ্যে সরকারি হাসপাতালেও সরকারের টাকা ব্যয় হয় এবং সামাজিক অবকাঠামো, এই রাস্তাঘাট সামাজিক অবকাঠামোর মধ্যে রয়েছে দালান কোঠা, স্কুল, মসজিদ এগুলো। তো আমাদের এখানে আমদানি শুল্কটা হচ্ছে সরকারি আয়ের খাত। আমদানি শুল্কের মাধ্যমে সরকারের আয় হয়, টাকা পায়। এটা সঠিক উত্তর হচ্ছে আমদানি শুল্ক। 3 নম্বরে দেখো, অর্থায়ন মূলত কি নিয়ে কাজ করে? মূলধন গঠন, মুনাফা অর্জন, তহবিল ব্যবস্থাপনা, জাতীয় উন্নয়ন। তো আমরা জানি যে অর্থায়ন মানে টাকা পয়সা কোথা থেকে আসবে, কোন খাতে ব্যয় হবে, এটা নিয়ে কাজ করে ফিনান্স। এখানে মূলধন গঠন, মুনাফা অর্জন, তহবিল ব্যবস্থাপনা এবং জাতীয় উন্নয়নের মধ্যে আমাদের অর্থায়ন মূলত কি নিয়ে কাজ করে? এটা উত্তর হচ্ছে যে তহবিল ব্যবস্থাপনা। সঠিক উত্তর হচ্ছে তহবিল ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে 4 নম্বরে দেখো, পণ্য বৈচিত্র্যায়ন করলে ব্যবসায়ে কি ঘটে? পণ্য বৈচিত্র্যায়ন করলে ব্যবসায়ে ক, ব্যাংক ঋণ বেশি পাবে, খ, বিক্রয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস পাবে, গ, সুনাম বাড়বে, গ, পণ্যের মান উন্নয়ন হবে। এটা সঠিক উত্তর হবে বিক্রয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস পাবে। পণ্য বৈচিত্র্যায়ন করলে অর্থাৎ ব্যবসায় বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করলে পণ্যের বিক্রয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস পাবে। 5 নম্বরে, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? ব্যক্তিগত কল্যাণ, সমাজ কল্যাণ, সরকারের কল্যাণ, মন্ত্রণালয়ের কল্যাণ। 5 নম্বরে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হবে সমাজ কল্যাণ, সমাজের মানুষের জন্য কাজ করা। ব্যক্তিগত কল্যাণে সরকার অর্থায়ন করবে না, সরকারের কল্যাণই করবে না, সমাজের সর্বস্তরের মানুষের জন্য করবে। কারবারি প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়? কারবারি প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়? 6, 5, 4, 3। এই 6 নম্বরের সঠিক উত্তর হবে কারবারি প্রতিষ্ঠানকে 3 ভাগে ভাগ করা যায়। তোমরা জেনে থাকবে কারবারি প্রতিষ্ঠানকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 7 দেখো, বাণিজ্য ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে? আন্তর্জাতিক অর্থায়ন, ব্যবসায়, পারিবারিক, সরকারি। আমি আরেকবার বলছি, বাণিজ্য ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে? আন্তর্জাতিক, ব্যবসায়, পারিবারিক ও সরকারি। এখানে বাণিজ্য সাধারণত আমরা জানি যে বাণিজ্য, ট্রেড অর্থ বাণিজ্য অর্থাৎ আমদানি রপ্তানি ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত বেশিরভাগ। এখানে আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতি দেখা দেয়। সঠিক উত্তর হবে আন্তর্জাতিক। বাণিজ্য ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে? আন্তর্জাতিক অর্থায়নে। নাম্বার 8 দেখো, অর্থায়নের বিকাশের চারণভূমি কোনটি? অর্থায়নের বিকাশের চারণভূমি কোনটি? অর্থাৎ অর্থায়নের উৎস বা সৃষ্টি হয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। অস্ট্রেলিয়া এবং কানাডা কোন দেশে অর্থায়ন সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। নগদ, নাম্বার 9, নগদ অর্থ ও মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে? অর্থাৎ নগদ অর্থ এবং মুনাফা এই দুইয়ের মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে? সমানুপাতিক, বিপরীতমুখী, ঊর্ধ্বমুখী, নিম্নমুখী। নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক রয়েছে
নগদ অর্থ ও মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে? অর্থাৎ নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক রয়েছে বিপরীতমুখী। নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক রয়েছে কি? বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। নাম্বার 10-এ রয়েছে কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে? দেখো, কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে? ক পারিবারিক, খ সরকারি, গ আন্তর্জাতিক, গ অব্যবসায়িক। এটা সঠিক উত্তর হবে যে সরকারি অর্থায়ন, অর্থাৎ সরকার তার আয়ের চাইতে বেশি ব্যয় করতে পারবে। নাম্বার 11, নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উৎস? নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উৎস, অর্থাৎ সরকারের আয়ের খাত কোনটি? সেটা কি প্রাপ্য বিল? ক নম্বর প্রাপ্য বিল, খ ট্রেজারি বিল, গ বিনিময় বিল, ঘ প্রদেয় বিল। তো শিক্ষার্থীরা, সরকারের অর্থায়নের আয়ের উৎস হবে ট্রেজারি। সরকারের আয়ের উৎস তোমরা মনে রাখবে, পরীক্ষাতে যদি এটা আসে যে সরকারি অর্থায়নের আয়ের উৎস, এটা তোমরা বারবার এই কয়েকটা এমসিকিউর মধ্যে বারবার যদি ভিডিওটা তোমরা বারবার দেখো তাইলে তোমাদের হয়ে যাবে, কষ্ট করে আর পড়তে হবে না যে নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উৎস, ট্রেজারি বিল। তারপরে ভারতে রয়েছে বিদ্যালয় একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, পারিবারিক প্রতিষ্ঠান, নাকি সামাজিক প্রতিষ্ঠান? সেক্ষেত্রে বিদ্যালয় একটি কি সামাজিক প্রতিষ্ঠান। এটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হবে না, রাজনৈতিক পারিবারিক কোনো প্রতিষ্ঠানই নয়। এটা কি বিদ্যালয়, আমরা সবাই জানি যে তাতে সমাজের সবাই পড়ালেখা করে, তাই এটা একটি সামাজিক প্রতিষ্ঠান। নাম্বার 13-তে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কোন সংস্থার অধীনে পরিচালিত হয়? রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কোন সংস্থার অধীনে পরিচালিত হয়? বিজিআইসি, বিসিআইসি, বিজিএমসি, বিএসটিআই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো বিসিআইসি সংস্থার অধীনে পরিচালিত হয়, অর্থাৎ সঠিক উত্তর হবে বিসিআইসি। নাম্বার 14, কি বিবেচনায় অভ্যন্তরীণ তহবিল হতে বহিস্থ তহবিল উত্তম? শিক্ষার্থীরা দেখো, 14 নম্বরে কি বিবেচনায় অভ্যন্তরীণ তহবিল হতে বহিস্থ তহবিল উত্তম? ক মেয়াদ, খ পর্যাপ্ততা, গ কর, ঘ সুদের বাধ্যকতা। অর্থাৎ অভ্যন্তরীণ তহবিল অর্থাৎ তোমার নিকট আত্মীয়দের থেকে অথবা নিজেদের ব্যবসায়ীদের ভিতর থেকে যদি তোমরা নাও, পরিবারের থেকে, তাহলে তোমাদের মেয়াদ নিয়ে চিন্তা করতে হবে না। পর্যাপ্ততা তো আছেই, কিন্তু এখানে উত্তম কেন? কর, অর্থাৎ নিজেদের মধ্য থেকে বহিস্থ তহবিল থেকে ঋণ নিলে তোমার কর দিতে হবে, আর অভ্যন্তরীণ থেকে নিলে কর দিতে হবে না। অর্থাৎ করের হার বাইরের থেকে নিলে তোমার ট্যাক্সের বিষয়টি এটা কমবে, অর্থাৎ ট্যাক্সের হারটি কমবে। বাইরের থেকে যদি তোমরা তহবিল সংগ্রহ করো তখন তোমার ট্যাক্স কমবে, আর যদি তুমি ভিতর থেকে অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করো তখন ট্যাক্স দিতে হবে। তাহলে কি বিবেচনায় অভ্যন্তরীণ তহবিল হতে বহিস্থ তহবিল উত্তম? সেটা হচ্ছে কর। সঠিক উত্তর হবে কি কর। মেয়াদ, পর্যাপ্ততা, সুদের হার, এই তিনটি সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে কর। নাম্বার 15, নিচের কোনটি অর্থায়নের মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস? নিচের কোনটি অর্থায়নের মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস? ভাঙানো, এটা রয়ে গেছে ভাঙানো। কতে আছে অবর্তিত মুনাফা, খ প্রাপ্য বিল ভাঙানো, গ ঋণপত্র, ঘ স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। এটা হচ্ছে অবর্তিত মুনাফা। সঠিক উত্তর কি অবর্তিত মুনাফা। এগুলো ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভিডিওতে বারবার দেখে খেয়াল করবে। এখান থেকে তোমাদের আশা করি 100টি থেকে ইনশাল্লাহ তোমাদের 20টি থেকে 22টি এমসিকিউ কমন আসবে ইনশাল্লাহ। এবং এই প্রশ্নটা খেয়াল করবে তোমরা, শুধু উত্তরটা মনে রাখতে হবে না যে কি কোশ্চেনটা বলছে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে তোমার অ্যান্সার মনে থাকবে। নাম্বার 16-তে দেখো, একজন বিক্রেতার
দৃষ্টিতে বিনিময় বিল একটি হুন্ডি, বাট্টাকরণ, প্রদেয় বিল, ঘ প্রাপ্য বিল। কোশ্চেনটা আরেকবার বলছি, দেখো একজন বিক্রেতার দৃষ্টিতে বিনিময় বিল কি বা একটি কি? ক হুন্ডি, খ বাট্টাকরণ, গ প্রদেয় বিল, ঘ প্রাপ্য বিল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রাপ্য বিল। বিক্রেতার নিকট বিনিময় বিল একটি প্রাপ্য বিল। সঠিক উত্তর প্রাপ্য বিল। নাম্বার 17 রয়েছে মুনাফার অংশ। মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারগণের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় বা রাখাকে মুনাফার অংশ শেয়ারহোল্ডারগণের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কি বলে? অপশন ক সংরক্ষিত তহবিল, খ বিধিবদ্ধ তহবিল, গ সাধারণ সঞ্চিতি, ঘ সঞ্চয়। মুনাফার অংশ শেয়ার হোল্ডারগণের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কি বলে? এটা সঠিক উত্তর হচ্ছে সংরক্ষিত তহবিল। নাম্বার 18 দেখো অগ্রাধিকার শেয়ার বিক্রয় কোন ধরনের তহবিল? অগ্রাধিকার শেয়ার বিক্রয় কোন ধরনের তহবিল? ক অভ্যন্তরীণ, খ অবন্টিত, গ বহিস্থ, ঘ সঞ্চিতি। দেখো অগ্রাধিকার শেয়ার বিক্রয় কোন ধরনের তহবিল? অভ্যন্তরীণ, অবন্টিত, বহিস্থ, সঞ্চিতি। এই চারটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে বহিস্থ। নাম্বার 19 IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF এর সদস্য দেশ কতটি? 187, 188, 189, 190। IMF এর সদস্য দেশ হচ্ছে 189টি। সঠিক উত্তর 189টি। দেখো 20 নম্বরে রয়েছে যে 500 টাকার বিলে 2% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে? আবার বলছি 500 টাকার বিলে 2% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে? ক 490 টাকা, খ 480 টাকা, গ 470 টাকা, ঘ 420 টাকা। এক্ষেত্রে তোমরা এই 500 টাকা 2% বের করলেই সঠিক উত্তরটি পেয়ে যাবা। 500, 2 আর 100, অর্থাৎ এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, 5 দুগুণে হচ্ছে 10। 10 টাকা হচ্ছে বাট্টা, তাহলে আমাদের নগদ সংগ্রহ করা যাবে 490 টাকা। 500 থেকে 10 টাকা মাইনাস করলে 490 টাকা। নাম্বার 21 দেখো অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস। অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস কোনটি? ক প্রদেয় বিল, খ ঋণপত্র, গ ক্ষুদ্র ঋণ, ঘ প্রাপ্য বিল বাট্টাকরণ। অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে রয়েছে, তোমরা সকলে এটা জানো যে ঋণপত্র। এটা তোমাদের মনে রাখতে হবে যে দীর্ঘমেয়াদী অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস কি? ঋণপত্র। 22 নম্বরে দেখো স্বল্পমেয়াদী তহবিলের অর্থ পরিশোধ করতে হয়। অর্থাৎ যেই তহবিল বা ঋণ বা টাকা অর্থায়ন করলে ব্যবসায় তুমি স্বল্প মেয়াদের জন্য নিয়েছো, কালেক্ট করেছো, সেটা কয় মাসের মধ্যে তোমাকে পরিশোধ করতে হবে, কত সময়ের মধ্যে? তাহলে স্বল্প মেয়াদী তহবিলের অর্থ পরিশোধ করতে হয় 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, নাকি 2 বছরের মধ্যে, না 5 বছরের মধ্যে? তোমাদের মনে রাখতে হবে স্বল্প মেয়াদী তহবিলের অর্থ পরিশোধ করতে হয় 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে। নাম্বার 23 প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত কয় মাসের হয়? প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত কয় মাস? 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 3 মাস। প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত কয় মাস? তোমাদের মনে রাখতে হবে যে প্রাপ্য বিলের মেয়াদ 3 মাস। দেখো নাম্বার 24-এ কোনটি শেয়ারের বিকল্প? ক নম্বরে ঋণ, খ নম্বর ঋণপত্র,
গ লিজিং, ঘ বাণিজ্যিক পত্র। এক্ষেত্রে শেয়ারের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে ঋণপত্র। সঠিক উত্তর খ ঋণপত্র। নাম্বার 25-এ দেখো দীর্ঘমেয়াদী অর্থায়নের অভিনব পদ্ধতি কোনটি? অর্থাৎ দেখো যে দীর্ঘমেয়াদী অর্থায়নের অভিনব পদ্ধতি, যদি এই কোশ্চেনটি থাকে তার উত্তর হবে ক ঋণপত্র, খ লিজিং, গ ঋণপত্র, ক ঋণ, খ ঋণ লিজিং, গ ঋণপত্র, ঘ বন্ড। এই চারটির মধ্যে দীর্ঘমেয়াদী অর্থায়নের অভিনব পদ্ধতি হবে লিজিং। লিজিং হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী অর্থায়নের অভিনব পদ্ধতি। সঠিক উত্তর হচ্ছে লিজিং। দীর্ঘমেয়াদী অর্থায়নের অভিনব পদ্ধতি হচ্ছে লিজিং। নাম্বার 26, কোনটি বাংলাদেশে কর্মরত একটি এনজিও প্রতিষ্ঠান? কোনটি বাংলাদেশে কর্মরত একটি এনজিও প্রতিষ্ঠান? ক রূপালী ইন্স্যুরেন্স, খ তিতাস, গ পিডিবি, ঘ গ্রামীণ ব্যাংক। তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে কোনটি বাংলাদেশে কর্মরত একটি এনজিও প্রতিষ্ঠান। এই যে এনজিও প্রতিষ্ঠান বাংলাদেশে কর্মরত, সেটা হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। শিক্ষার্থীরা এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ্রামীণ ব্যাংক। অন্য অপশনগুলো হচ্ছে রূপালী ইন্স্যুরেন্স, তিতাস, পিডিবি। এই তিনটি কোনোটি সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে কি গ্রামীণ ব্যাংক। এনজিও প্রতিষ্ঠান বাংলাদেশে কর্মরত এনজিও প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ ব্যাংক। নাম্বার 27, সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র কোনটি? সবচেয়ে ঝুঁকিপূর্ণ কোনটা? ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র কোনটি? ক বন্ড, খ ডিবেঞ্চার, গ অগ্রাধিকার শেয়ার, ঘ সাধারণ শেয়ার। তো তোমরা এটা অবশ্যই জানো, কোম্পানির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হচ্ছে যখন একজন মানুষ কোম্পানিতে তার অর্থ বিনিয়োগ করে তখন তার ঝুঁকিপূর্ণ হচ্ছে কি সাধারণ শেয়ার। অর্থাৎ যে শেয়ারের মালিকাই কোম্পানির মালিক তারাই হচ্ছে সাধারণ শেয়ার হচ্ছে ঝুঁকিপূর্ণ। সঠিক উত্তর হবে কি সাধারণ শেয়ার। নাম্বার 28-এ দেখো বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্যের কারণ। সেটা কি মেয়াদ, মুনাফা, জামানত ও নিয়ন্ত্রণ? নিশ্চয়ই বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্যের কারণ হবে জামানত। তোমাদের মনে রাখতে হবে যে বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্যের মূল কারণটা কি জামানত। মেয়াদ হবে না, মুনাফা হবে না, নিয়ন্ত্রণ হবে না। সঠিক উত্তর জামানত। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষা আসার মতো একটি কোশ্চেন। দেখো নাম্বার 29-এ রয়েছে কোনটির ক্ষেত্রে জামানত আবশ্যক? কোনটির ক্ষেত্রে জামানত আবশ্যক? অর্থাৎ এই নিচের কোনটির ক্ষেত্রে জামানত অবশ্যই প্রয়োজন হবে? সেটা কি বন্ড। অর্থাৎ বন্ডে জামানতের প্রয়োজন হয়, কিন্তু ডিবেঞ্চার, বিলম্বিত শেয়ার, অগ্রাধিকার শেয়ার এই তিনটিতে কোনো জামানতের প্রয়োজন হয় না। নাম্বার 30, কোম্পানি সাধারণত লভ্যাংশ দিয়ে থাকে কিভাবে? নিচের কোনটি চারটি উপায় কোম্পানি সাধারণত লভ্যাংশ দিয়ে থাকে কিভাবে? ক নম্বর অপশনে দেখো যৌক্তিক হারে, খতে রয়েছে সমান হারে, গ নির্দিষ্ট হারে, ঘ আনুপাতিক হারে। এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোম্পানি সাধারণত লভ্যাংশ দিয়ে থাকে যৌক্তিক হারে, সমান হারে, নির্দিষ্ট হারে, আনুপাতিক হারে। নিশ্চয়ই এটার উত্তর হবে, তোমরা চিন্তা করো তো কোনটা হবে। আমি উত্তরটি বলার আগে তোমরা দেখো তোমাদের উত্তরটি সঠিক হয় কিনা। যৌক্তিক হারে, সমান হারে, নির্দিষ্ট হারে। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই আসন্ন তাই এখন তোমরা চেক করো, এটা হলো আনুপাতিক হারে। নাম্বার 31-এ দেখো, নাম্বার 31-এ অগ্রাধিকার শেয়ার মালিকের অসুবিধা কোনটি? ক মুনাফা অগ্রাধিকার, খ সীমিত আয়, গ সীমাবদ্ধ দায়, ঘ নির্দিষ্ট হারে আয়। এক্ষেত্রে বিষয়টি খেয়াল করবে যে অগ্রাধিকার শেয়ার দেখি তোমরা মুনাফা অগ্রাধিকার দিয়ে দিও না। যদিও অগ্রাধিকার শেয়ারের মালিকরা কোম্পানির মুনাফার ক্ষেত্রে সবার আগে পায়, এটা দেখে দিয়ে দিও না। এখানে বলা আছে যে অসুবিধা, তাই বলো তো কোনটি সঠিক উত্তর হবে? অগ্রাধিকার শেয়ার মালিকের অসুবিধা কোনটি? মুনাফা অগ্রাধিকার, সীমিত আয়, সীমাবদ্ধ দায়, নির্দিষ্ট হারে আয়। এটা অসুবিধা হচ্ছে যে সে নির্দিষ্ট হারে আয় পাবে, অর্থাৎ কোম্পানি যত বেশি লাভ করুক না কেন সে তার একটা নির্দিষ্ট মাত্রায় আয়টা পাবে, কারণ সে সবার আগে আয় নিবে, মুনাফাটা নিবে, তাই সে নির্দিষ্ট হারে পাবে। কোম্পানির লাভ বেশি হলেও সে বেশি পাবে না, তাই এটা হচ্ছে তার অসুবিধা। অর্থাৎ কোম্পানির
অগ্রাধিকার শেয়ারের মালিকের অসুবিধা হচ্ছে নির্দিষ্ট হারে আয়। দেখো নাম্বার 32-এ আছে শেয়ার বাজারে তালিকাভুক্ত শেয়ার কয় ধরনের। শেয়ার বাজারে তালিকাভুক্ত শেয়ার কয় ধরনের, প্রশ্নটি ভালোভাবে খেয়াল করো যে শেয়ার বাজারে তালিকাভুক্ত শেয়ার তালিকাভুক্ত শেয়ার হচ্ছে 2, 3, 4, 5। এটা সঠিক উত্তর কি হবে দেখো তো, তোমরা আগে মিলাও কোনটা হবে। তোমরা একটা সিলেক্ট করো, তারপরে আমি বললে তারপরে আমার সাথে তোমরা মিলিয়ে দেখো যে তোমাদেরটা সঠিক হলো কিনা। এভাবে তোমরা পরীক্ষা দিয়ে মানে নিজে পরীক্ষা দিয়ে পড়বে। আর কোশ্চেনটি ভালো করে খেয়াল করবা যে শেয়ার বাজারে তালিকাভুক্ত শেয়ার কয় ধরনের। এটার উত্তর হলো, সঠিক উত্তর হলো 5 ধরনের। সঠিক উত্তর 5 ধরনের। দেখো নাম্বার 33, বন্ড হোল্ডারগণ কোম্পানির কি হিসেবে গণ্য হয়। প্রশ্নটা খেয়াল করো, বন্ড হোল্ডারগণ অর্থাৎ যারা বন্ড কিনেছে কোম্পানির, সেই বন্ড হোল্ডারগণ কোম্পানির কি হিসেবে গণ্য হয়। তো যেহেতু তারা কিনেছে, তাই মালিক, ঋণ গ্রহীতা, ঋণদাতা নাকি দেনাদার। খেয়াল করতো এবং একটা সিলেক্ট করো আমার আগে, তোমরা চিন্তা করে নাও মালিক, ঋণ গ্রহীতা, ঋণদাতা না দেনাদার, কোনটা হবে সঠিক উত্তর। এর সঠিক উত্তর হবে, বলছি আমি, তোমরা বলো তো একটা কোনটা হবে। এর সঠিক উত্তর হবে হচ্ছে ঋণদাতা, কারণ সে বন্ড ক্রয় করেছে, তাই সেখানে ব্যবসায় অর্থায়ন করেছিল, ইনভেস্ট করেছে, তাই এখানে সে ঋণদাতা। নাম্বার 34, ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান কত হবে। ত্রৈমাসিক এগুলো খুবই ইম্পর্টেন্ট, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, এরকম সাপ্তাহিক। তোমরা জানো যে চক্রবৃদ্ধি হয় এবং এম এর এক একটা মান থাকে। এগুলো তোমাদের একটু ভালো করে ধারণা নিতে হবে, যেহেতু তোমরা ফিনান্সে পড়ো, তো তোমাদের সব ক্লাসের দরকার আছে এগুলো। ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান কত হবে। ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান 3, 4, 6 নাকি 12। অবশ্য তোমরা ভাবতেছো ত্রৈমাসিক মানে 3, কিন্তু এটা ভুল হবে। ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। তাই দেখো তো 12 মাস, 12 মাসকে যদি আমরা ত্রৈমাসিক 3 মাস পর পর করি, 12 মাসকে যদি আমরা 3 মাস পর পর করি, 3 মাস পর পর যদি চক্রবৃদ্ধির অ্যাকাউন্টটা বা হিসাব করি, তাহলে আমাদের 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 4। তাহলে ত্রৈমাসিকে এম এর মান কত হবে 4। সঠিক উত্তর হবে 4। নম্বর 35, 5% হারে বর্তমানে 200 টাকা 5 বছর পর কত টাকা হবে। একটু খেয়াল করো, 5% হারে বর্তমানে 200 টাকা, তার মানে এটা হচ্ছে বর্তমান মূল্য। 200 টাকা 5 বছর পর কত হবে, তার মানে তোমার বের করতে হবে ফিউচার ভ্যালু, মানে ভবিষ্যৎ মূল্য। তাহলে তোমরা এটা সূত্র জানো, সূত্র অ্যাপ্লাই করে 5% হারে বর্তমান মূল্যের 200 টাকা 5 বছর পরে কত হবে, এটা সূত্র ব্যবহার করে তোমরা অঙ্কের মতো করে ফেলবে। একটু খাতার প্রশ্নতে সাইডে দ্রুত করে ফেলবে। এর সঠিক উত্তর হবে ক 254.26, খ 240.25, গ 285, ঘ 255.26। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে, 254.26, 240.25 নাকি 285 এবং ঘ 255.25। এটা তোমরা একটু সময় নিয়ে করে দেখতে পারো। তবে এর সঠিক উত্তর হবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট গণিতের অঙ্ক। গণিত দিয়ে তোমার মানে অঙ্কের মাধ্যমে এমসিকিউ, ঠিক আছে, অঙ্কের মাধ্যমে এমসিকিউ আসে, 2-1টা ফিনান্সিয়াল পরীক্ষার্থীদের পরীক্ষা 2-1টা এমসিকিউ আসে এরকম। তো এটা সঠিক উত্তর হবে কি 255.25। তোমরা এটা ক্যালকুলেটর করে দেখতে পারো, ক্যালকুলেটরে তোমরা হিসাব করে দেখতে পারো, এটা অ্যান্সার 255.25। এখন 36-এ দেখো, 36 নম্বরে আছে রুল 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে কোনটি পাওয়া যায়। অর্থাৎ এই রুল 72টা খুবই ফিনান্সের জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে বরাবর ক নম্বর এবং খ নম্বর অথবা এমসিকিউতে কোশ্চেন আসে। তোমরা এটা বিষয়টা একটু ভালোভাবে কেয়ার করো যে রুল 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে কোনটি পাওয়া যায়। মোট সুদ, ক নম্বরে কি মোট সুদ, খ চক্রবৃদ্ধি সুদ, গ সুদের হার, ঘ নিট সুদ। এটা তোমরা আমার সাথে প্র্যাকটিস করে নাও, আমার সাথে এখানে বুঝে নাও বিষয়টি, তাহলে তোমাদের ভুল হবে না আশা করি। যে এখানে রুল 72 হচ্ছে যে আমাদের দুইটা বিষয় জানতে হবে, একটা হলো মেয়াদ আর একটা হলো সুদের হার আর একটা হলো 72। এই বিষয়টার মধ্যে আর আমরা জানি যে রুল 72টা বের করা হচ্ছে আমাদের দ্বিগুণের একটা বিষয়, অর্থাৎ সুদের হারটা কত দিনে দ্বিগুণ হবে, মুনাফাটা কত মানে আমাদের টাকাটা কত বছরে দ্বিগুণ হবে, এই বিষয়টা নির্ণয় করার জন্য আমাদের এটা বের করা হয়। তো আমরা জানি যে একটা ভাগের একটা সম্পর্ক আছে, ভাগ গুণের একটা সম্পর্ক আছে। তো এখানে এইটার উত্তর কি হবে দেখো তো, রুল 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে কোনটি পাওয়া যাবে, মোট সুদ, চক্রবৃদ্ধি সুদ, সুদের হার, নিট সুদ। তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো, খাতায় লিখে রাখো 36 নম্বর দিয়ে যে
ক, খ অথবা গ, গ যে কোনো একটা লিখে রাখো। তারপর আমি অ্যান্সার বলার সাথে মিলিয়ে দেখবে, এবং করে তোমরা আমার এই 100টি এমসিকিউ এভাবে নিজেরা পরীক্ষার মাত্র দিয়ে দেখতে পারো যে কোনটা তোমার বাজে, ওইটা আবার তোমরা সঠিক করে নিলে। তো এটার উত্তর হবে, আমি বলছি, সুদের হার। তোমরা কি কোনটি সিলেক্ট করেছো দেখো। আর এটার উত্তর মনে রাখবা যে রুল 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে, অর্থাৎ কি বলছে, ভাগ করলে রুল 72কে ভাগ করতে হবে। এই 72কে ভাগ করতে হবে মেয়াদ দিয়ে, মেয়াদ দিয়ে ভাগ করলে আমরা সুদের হার পাবো। এই কোশ্চেনটা আবার ঘুরে আসে, যে নিচে দেখতে পারবো এখন। এবার দেখো নাম্বার 37-এ শতকরা 10% হারে, শতকরা 10% হারে 100 টাকার 2 বছর পর ভবিষ্যৎ মূল্য কত হবে? শতকরা 10% হারে 100 টাকা 2 বছর পর ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ তোমরা এই যে এফবির যে সূত্র পারো, এখানে দেখো যে সুদের হার দেওয়া আছে, 100 টাকা দেওয়া আছে 2 বছর, এইগুলো দিয়ে আমরা একটা এফবি সূত্র দিয়ে এটার আনসার নির্ণয় করে আমি 4টি এই এখানে 39 পর্যন্ত সমাধান করে এটা আমি সমাধান করে তোমাদের দেখাবো। তো তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে শর্টকাটে বের করতে পারবো পরীক্ষায়। এটা অনেক সহজ, ফিনান্সের স্টুডেন্ট হিসেবে তোমার এটা অবশ্যই পারতে হবে। আর এটা সাবধানে দিবা যে তুমি সঠিক যেন হয়, দ্রুত দিতে যায় ভুল করবে না। তোমরা এখানে সাবধান থাকবে, প্রয়োজনে 15 সেকেন্ড তোমরা চিন্তা করবে, তারপরে অ্যান্সার করবে একটা এমসিকিউ। তোমার মাথা ঠান্ডা রাখতে হবে অবশ্যই পরীক্ষার হলে, কোনো কারণেই তোমাকে বিচলিত হওয়া যাবে না এবং দ্রুত করা যাবে না, ভুল করা যাবে না। এটা ক নম্বর কি 110, খ 121, গ 200, ঘ 221। এটা সঠিক উত্তর আমি ক্যালকুলেশন করে দেখাবো একটু পরে, যে এটার উত্তর হবে কি 121। নাম্বার 38-এ দেখো, এই যে আমি বলেছিলাম, দেখো এই যে রুল 72-এর আরেকটি আছে। রুল 72 অনুযায়ী 9000 টাকা 9% সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে? এই যে আমি বলছি, অর্থাৎ রুল 72-এর কাজই হলো দ্বিগুণ। এটা নিয়ে কোশ্চেন আসবে তোমাদের, একভাবে না একভাবে কোশ্চেন আসবে, যে রুল 72 অনুযায়ী 9000 টাকা 9% সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। আমাদের এখানে টাকাটা কিন্তু মেইন না, আমাদের হচ্ছে যে 72 এবং সুদের হার আর হচ্ছে দ্বিগুণ, এইটা নিয়ে কোশ্চেন থাকে। এখানে বলতো কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এই দেখো, আমাদের সুদের হার দেওয়া থাকলে 72কে আমাদের বলাই আছে যে ভাগ করতে হবে, মেয়াদ দ্বারা ভাগ করতে হবে 72কে, তাহলে তোমরা কত বছরে দ্বিগুণ হবে সেটা পেয়ে যাবে। তাহলে এই যে 9 দিয়ে যদি আমরা 72কে ভাগ করি, তাহলে 9 এর নামটা তোমরা অবশ্যই পারো। 9 নামটা পড়ে দেখো কতবার পড়লে 72 হবে। একটা অ্যান্সার সিলেক্ট করো, ক 7, খ 8, ঘ 9, ঘ 11। এই 4টার মধ্যে কোনটা হবে? তোমরা আগে একটা সিলেক্ট করো, তারপরে নির্ণয় করে দেখো তোমার অ্যান্সারটা সঠিক হয় কিনা। তাহলে নিশ্চয়ই 9 এর নামটা পড়লে আমি জানি যে 8 নং 72, সরি 8 নং 72, এই যে 8 নং 72, অর্থাৎ সঠিক উত্তর কি 8, এই যে 8 নং 72। তাহলে অ্যান্সারটা হবে 8। তোমরা এইভাবে করতে পারো যে 8 নং 72, এইভাবে তোমরা সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এবার দেখো নাম্বার 39, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত? আমি আগেই বলেছি যে এম এর মান, এটা তোমাদের পারতে হবে কোন কখন কত হবে না, এটা বিভিন্ন ক্যাটাগরির হয়। তো অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান, অর্ধবার্ষিক, আজ আমাদের মূলত বছরকে মনে আছে যে বছর হলো আমাদের 12, আমি এটা আগেও দেখিয়েছি যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে অর্ধ মানে আধা, অর্ধ মানে কি আধা, এটা মনে রেখে যে অর্ধবার্ষিক, তাহলে আধা এমন কি হবে অর্ধবার্ষিক, 1 বছরকে আমাদের ভাগ করতে হবে, তাহলে এম এর মান কত হবে 12, আর বছরটা অর্ধেক হয়েছে, অর্থাৎ কয় ভাগ হয়েছে, তাহলে অর্ধেক মানে কি আমাদের এলো 12, আর এটা অর্ধবার্ষিক মানে কয় মাস পর পর বলো তো, কয় মাস পর পর তোমার চক্রবৃদ্ধি হবে? অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর। তাহলে এই যে 6 মাস পর পর তুমি 12কে 6 দিয়ে ভাগ করবা, চিন্তা করবো অর্ধেক বার্ষিক, অর্ধেক বছর চলে যাওয়ার পর, তার মানে 6 মাস চলে যাওয়ার পর, তাহলে 6 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, তাহলে অ্যান্সার কত আসে 2। তাহলে অ্যান্সার ক হবে 12, খ 8, গ 6, ঘ 2। আগেই তোমরা চিন্তা করে রেখেছো, অনেকে এটা পারো, আবার অনেকেই জানো না, তাই এটা অ্যান্সার হবে কি, ভালোভাবে কেয়ার করে রাখো, এটা অ্যান্সার হবে 2। অর্ধবার্ষিক মনে রাখবো, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান হবে 2। এভাবে তোমরা আরো অন্যগুলো সমাধান করবে। 40 নম্বরে দেখো, অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কি? কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, যে অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ কি? ক মুদ্রানীতি, খ বর্ধিত মুনাফা, গ অর্থের তারল্য, ঘ সুদের হার। তো বিষয়টা হচ্ছে যে অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ হচ্ছে, তোমরা জানো যে এটা অর্থের সময় মূল্য পরিবর্তনের কারণ হওয়ার কারণ হচ্ছে সুদের হার। এই সুদের হারের কারণে অর্থের সময় মূল্য পরিবর্তন হয়, তাই এটার উত্তর হবে যে সুদের হার। 41 নম্বরে দেখো, নাম্বার 41-এ
এটা হচ্ছে ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটার পুনরূপ অনেক সময় পরীক্ষা আসে, ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ ইএআর। তো ইএআর নির্ণয়ের সূত্র কোনটি? তো দেখো এখানে 4টি সূত্র 4 ভাবে দেওয়া থাকবে, অনেকবারই পরীক্ষা এরকম আসে যে ইএআর নির্ণয়ের সূত্র কোনটি। ক নম্বর 1 + i/m পাওয়ার 1 + i/m × m + 1। খ 1 + i/m পাওয়ার n + 1। গ 1 + i/m পাওয়ার m - 1। ঘ 1 + i/m পাওয়ার i + 1। থেকে এক্ষেত্রে তোমরা যেটা মনে রাখবা যে এই সূত্রটা কিন্তু একটা ঠিক দেখো, এখানে দেখো সবগুলাতে +1 +1, এটা তো +1, কিন্তু আমাদের জানি যে উত্তরটাতে কি হবে, মাইনাস হবে। তো এটা সঠিক উত্তর হচ্ছে যে এই যে গ নম্বর, এটাতে -1 আছে আর এটাতে প্লাস আছে। আর একটা বিষয় খেয়াল রাখবা যে এখানে এটাতে পাওয়ারে কি থাকবে, এখানে এটা কিন্তু mটা গুণ আকারে আছে, আর এটা 1 + i/m পাওয়ার m - 1, এখানে কিন্তু পাওয়ারে i n, এটাতে m পাওয়ারে নাই। তো এই যে পাওয়ারে m থাকবে দেখো আর -1, তাহলে এই সূত্রটা ভালো করে খেয়াল করো। ইএআর এর সূত্র কি 1 + i/m পাওয়ার m - 1। এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিবে এবং মনে রাখতে হবে তোমাদের পরীক্ষায় সঠিক 1 নাম্বার তুলে নেওয়ার জন্য। নাম্বার 42-এ দেখো রুল 72 কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়। এই যে রুল 72 আবার চলে আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ যে রুল 72 কে মেয়াদ দ্বারা ভাগ করলে বিভিন্ন পরীক্ষা বিভিন্নভাবে এটা দিয়ে কোশ্চেন আসে। যে মনে রাখবা এটা দিয়ে ভাগ করতে হয় মেয়াদ দিয়ে, যে এই মেয়াদ দিয়ে কোনটা ভাগ করতে হবে বের করার জন্য আমাদের 72 মেয়াদ দিয়ে কাকে ভাগ করব, মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাবো আমরা, 72 কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাবো, মোট সুদ, চক্রবৃদ্ধি সুদ, সুদের হার, নিট সুদ। তো এটা একটা ট্রিক আমি তোমাদের শিখিয়ে দিই, এই সব সময় এখানে 72 কে ভাগ করতে হয়, তাহলে আরেকটা অ্যান্সার পাওয়া যায়। তো এখানে মেয়াদ দ্বারা ভাগ করলে আমরা পাবো, তোমরা নিশ্চয়ই জানো যে এর আগে বলেছি এটা মোট সুদ, চক্রবৃদ্ধি সুদ, সুদের হার, নিট সুদ। কোনটা হবে, সুদের হার। তো এই যে আমরা অর্থের সময় মূল্য হলো সুদের হার, এখানে রুল 72 কে মেয়াদ দ্বারা ভাগ করলে আমরা সুদের হার পাবো। এবার বলো তো এই উত্তরটা তোমরা শর্টকাট মনে রাখবা যে মেয়াদ দ্বারা ভাগ করলে পাবো সুদের হার, আবার সুদের হার দ্বারা 72 কে ভাগ করবো বলে পাবো মেয়াদ। অর্থাৎ আবার বলি 72 কে মেয়াদ দ্বারা ভাগ করলে পাবো সুদের হার। একইভাবে সুদের হার যদি দেওয়া থাকে তাহলে আবার আমরা 72 কে ভাগ করলে পাবো কি, মেয়াদ। এটা তোমরা একটু খেয়াল রাখবা যে দুইটাই যে কোনো একটা দেওয়া থাকলে, মেয়াদ দেওয়া থাকলে আমরা সুদের হার বের করবো 72 কে ভাগ করে, আর সুদের হার দেওয়া থাকলে সেই সংখ্যাটা দিয়ে, যেমন 9% যদি থাকে, এই 9 দিয়ে যদি তুমি 72 কে ভাগ করো তাহলে মেয়াদ পাবে 8। আবার মেয়াদ যদি 8 বছর হয় তাহলে 8 দিয়ে যদি 72 কে ভাগ করো তাহলে সুদের হার পাবে 9%। সুদের হারের সাথে পার্সেন্টটা থাকবে, এটাই স্বাভাবিক। নাম্বার 46-এ দেখো কোনটি ঝুঁকিবহুল আয়। প্রশ্নটি খেয়াল করো, ঝুঁকিবহুল আয় কোনটি, ঝুঁকিবহুল আয় একটু গুরুত্ব দিয়ে খেয়াল করো, কোনটি ঝুঁকিবহুল আয়। ক ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয়। খ সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয়। গ ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়। ঘ ব্যাংকের আমানতের উপর প্রাপ্ত মুনাফা। এখানে কোনটা সঠিক উত্তর হবে, আমরা জানি যে কোন শেয়ারে মানে কোথায় বিনিয়োগ করলে বেশি ঝুঁকি থাকে, সেটা হচ্ছে সঠিক উত্তর কি, তোমরা একটা সিলেক্ট করে 4টার মধ্যে কোনটা হবে। তারপরে আমি যেটা বলবো আমাদের সাথে মিলিয়ে দেখো যে সঠিক, তোমার উত্তরটি সঠিক কিনা। কারণ যেহেতু খুব পরীক্ষা আর একদিন পরেই, একদিন বা কয়েকটা ঘন্টা পরেই তোমার পরীক্ষা, তাই তুমি এখন এটা চেক করতে পারো যে তুমি পারো কিনা, না পারলে তুমি আবার পড়বে। সেটা হচ্ছে এটা কি উত্তর সিলেক্ট করেছো। এবার দেখো 46 নম্বরের কোনটা হবে, এটা হচ্ছে সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয়। তো নাম্বার 47-এ দেখো প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কি বলা হয়। এটা অনেকেরই ভুল হবে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এটা বিভিন্নভাবে ক নম্বর জ্ঞানমূলক মানে এমসিকিউ যে কোনো জায়গায় তোমার এটা আসতেই পারে, জ্ঞানমূলকে অথবা ক নম্বরে প্রশ্নের সৃজনশীল প্রশ্নের ক অথবা এমসিকিউতে এই ধরনের কোশ্চেন তোমার আসতে পারে। আমি অনেকগুলো স্টার দিয়ে দিলাম যে প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফল মানে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কি বলে, এটাই মনে করো উত্তর। যে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কি বলে, দেশ বলে। এখানে বলে দিতে পারবা যে এটা বলে। এখানে কি ক নম্বরে অনিশ্চয়তা, খ ঝুঁকি, গ দুর্যোগ, ঘ লাভ ক্ষতি। দুর্যোগ এবং লাভ ক্ষতি এই দুটাতে অ্যান্সার হবে না, সবাই এটার মধ্যে 50-50 চান্স যে এটা হবে না এটাও হবে। তোমরা এই চিন্তায় পড়ে যাবে যে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনা হয়তো তোমরা অনিশ্চয়তা অথবা ঝুঁকি, এই তিনটার মধ্যে একটা কনফিউশনে পড়ে যাবো পরীক্ষা হলে। খেয়াল করে রাখো যে এখানে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল, খেয়াল করে দেখো ফলাফল দিয়ে আমরা কি বের করবো, কোশ্চেনে দেখবো ফলাফল আছে কিনা।
ঠিক আছে। আর যখন কোনো ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনা, আবার যেটা হিসাব করা যায় না, যতটুকু অনিশ্চয়তা যতটুকু অংশ হিসাব করা যায় না, মানে ঝুঁকির যতটুকু অংশ হিসাব করা যায় না, এই ধরনের বিভিন্নভাবে প্রশ্ন থাকে। ফলাফল প্রশ্নটা দেখলে প্রকৃত ফলাফল আর প্রত্যাশিত ফলাফল, এই দুইটা জিনিস দেখলে তোমরা এটার অ্যান্সারটা সিলেক্ট করতে পারবে যে কোনটা হবে। তো আমাদের এই দুটার ভিতরে কোনটা হবে? তো তোমরা একটা সিলেক্ট করেছো অলরেডি এই দুটার ভিতরে। এবার তোমরা এবার আমার সাথে মিলাও, 47-এ তোমরা কি ক অথবা খ কোনটা লিখেছো, এবার দেখো তার সাথে যে কোনটা তোমরা সিলেক্ট করেছো তার সাথে তোমার উত্তরটি সঠিক কিনা। 47 উত্তর হবে ঝুঁকি। এই ঝুঁকি, তোমরা অনেকে অনিশ্চয়তা ভাবতেছো যে সম্ভাবনা শব্দ দেখে যে সম্ভাবনাকে কি বলা হয়, কিন্তু না, এখানে বলা আছে ফলাফলটা। ফলাফল বের করা হয়ে গেছে, অর্থাৎ ঝুঁকি পরিমাপ করা যায় কিন্তু অনিশ্চয়তা তো পরিমাপ করা যায় না, অনিশ্চিত। তাই এখানে ফলাফল যেহেতু আছে তার মানে পরিমাপ করা যাবে। তাই ফলাফলে যে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল, দুইটা ফলাফল হিসাব করে আমরা কি পাবো? ঝুঁকি পাবো। তো নাম্বার 48-এ দেখো, 48-এ আছে যে বিচ্যুতি থেকে কি সৃষ্টি হয়। বিচ্যুতি, আমরা আদর্শ বিচ্যুতির চ্যাপ্টারটা করেছি। আদর্শ বিচ্যুতি থেকে আমরা কি বের করি? আসলে আমাদের আসলে কোন খাতে বিনিয়োগ করা, কোন প্রকল্পটা লাভজনক, এটাই তো বের করি, কোনটাতে ঝুঁকি কম কোনটাতে বেশি। তাহলে এখানে বিচ্যুতি থেকে কি সৃষ্টি হয়? অনেকে দিতে পারে অনিশ্চয়তা, আবার ঝুঁকি, আবার আয় ব্যয়, এটা তো হবেই না। তো দেখো এই অনিশ্চয়তা ঝুঁকি দিয়ে আবার একটা কনফিউশন তৈরি হবে। তো মনে রাখবা আমরা আসলে এই চ্যাপ্টারটাতে, আদর্শ বিচ্যুতির চ্যাপ্টারতে হিসাবটাই করি যে হচ্ছে ঝুঁকি নিয়ে। অনিশ্চয়তা তো আমরা হিসাব করে লাভ নেই, অনিশ্চিত তো অনিশ্চিত, সারা জীবন অনিশ্চয়তা আমাদের থাকবে। কিন্তু ঝুঁকি হিসাব করে আমরা সামনের দিকে আগাই যে এটাতে কতটা রিস্ক আছে, তারপরে কতটুকু আমি রিস্ক নিব বা ঝুঁকি। তাহলে বিচ্যুতি থেকে কি সৃষ্টি হয় সেটার উত্তর কি তোমরা সিলেক্ট করেছো দুটার ভিতরে। এবার দেখো এটা উত্তর হবে ঝুঁকি, এটার উত্তর ঝুঁকি, এটারও ঝুঁকি। তেতাল্লিশ নম্বরে দেখো, নাম্বার 43-এ ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে? কোশ্চেনটা খেয়াল করো, ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য বের করবে। ভবিষ্যৎটা দেওয়া আছে, বর্তমানটা বের করবে, বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে। অর্থাৎ তুমি মনে রাখো যে কোশ্চেনটা হলো যে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে। ভবিষ্যৎ মূল্য থাকুক আর না থাকুক, যে বর্তমান মূল্য বের করার পদ্ধতিকে কি বলে? ক চক্রবৃদ্ধিকরণ, খ বাট্টাকরণ পদ্ধতি, গ রুল 72, ঘ লভ্যাংশ পদ্ধতি। অর্থাৎ আমি যে এমসিকিউ গুলো দিছি তোমরা যদি এই 100টি এমসিকিউ ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে পরীক্ষা হলে যেই ধরনের কোশ্চেনে আসুক, যদি 100টির মধ্যে তো আসার সম্ভাবনাই বেশি, আর যদি এর বাইরেও আসে তোমরা ইনশাল্লাহ এই এমসিকিউ গুলো যদি প্রশ্ন সহ বুঝে থাকো, তাহলে তোমরা 30টার মধ্যে 25-26 নাম্বার এমনি তুলে নিতে পারবে ইনশাল্লাহ। তাহলে ভালোভাবে কোশ্চেন খেয়াল করে তোমরা এমসিকিউ গুলো সমাধান করো। কোশ্চেন খেয়াল করবা যে কোশ্চেনটা, প্রশ্নটা কেমন, প্রশ্নতে কি বলা আছে। কোশ্চেনের মধ্যে কিন্তু তোমার উত্তরের হিন্টস দেওয়া আছে, যে এখানে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া। আমরা তো জানি যে একটা হলো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি, একটা হলো বাট্টাকরণ। তাহলে এখন দেখো তো, ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে? চক্রবৃদ্ধিকরণ, বাট্টাকরণ পদ্ধতি, রুল 72 নাকি লভ্যাংশ নীতি? তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো, দেখো কোনটা হবে। তারপরে এই যে 43 লিখে এখানে ক খ গ এরকম লিখো, তারপর আমারটা বলার পরে তারপর মিলে কেটে দিবে। যদি তুমি না জানো তারপর তুমি এই ভিডিওটা আবার দেখবে অথবা বই থেকে এটা খুঁজে পড়ে নিবে, তাহলে তো তোমারটা সমাধান হয়ে গেলে পরীক্ষার আগে আগে। দেখো তাহলে এটা অ্যান্সার হবে, তুমি তো একটা সিলেক্ট করেছো, এখন আমারটার সাথে মিল করো, এটা হলো বাট্টাকরণ পদ্ধতি। নাম্বার 44, নাম্বার 44-এ রুল 72 এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়? তোমরা তো জানছো যে এখানে 72-কে মেয়াদ দ্বারা ভাগ করি, আবার সুদের হার দ্বারা ভাগ করি। তো এটা যেহেতু দুটা ভাগ করলে বের হয়ে যায়, তাহলে এটা নির্দিষ্ট একটা মানেই আমাদের হিসাব করা হয়। কোন পদ্ধতিতে বলছেন? একটা নির্দিষ্ট একটা লেভেল আছে যেটা দিয়ে আমরা হিসাব করার কারণেই দুটাই ভাগ করলে বের হয়ে যায়। তাহলে এখানে কোনো ধরনের মানে সংখ্যা একটা এলোমেলো সংখ্যা হবে, একটা সুশৃঙ্খল সংখ্যায় হবে। সেটা কি সরল সুদ, বার্ষিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি? তাহলে আমরা জানি যে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়, এটা হচ্ছে তোমার বার্ষিক চক্রবৃদ্ধি। এটা কি বার্ষিক চক্রবৃদ্ধি, এই জন্যই তো আমাদের 8 নং 72 মিলে যায়। বার্ষিক চক্রবৃদ্ধির কারণে একটা নির্দিষ্ট মাত্রায় থাকার কারণে এটা ভাগ করলে বের হয়ে যায়। এবার নাম্বার 45 দেখো, নাম্বার 45-এ সাপ্তাহিক 1% হারে সুদ নিলে বার্ষিক সুদ কত হবে? তোমরা একটা না আমার এই ভিডিওটা দেখতেই থাকলে তাহলে তোমাদের এই ব্রেনটা তো একটু মানে লেভেলে থাকা দরকার, একটু শান্ত ধৈর্যশীল থাকা দরকার। এই জন্য তোমরা ভিডিও দেখার মাঝখানে ভিডিওটাকে পজ করে অবশ্যই পানি পান করে নিবে অথবা কোনো কিছু খেয়ে নিবে, শক্তিশালী হতে হবে। তো তোমার ব্রেনের জন্য তো একটা
ব্রেনে তো পানি দিয়ে গঠিত, তাই তোমরা অবশ্যই পানি পান করে নিবে। এখন প্রচুর গরম পড়তেছে, তোমাকে এখানে পানি খেয়ে আসলে শরীরে একটু ঠান্ডা ভাব থাকতে হবে, তাহলে তোমার পড়ালেখা সহজ হবে। তুমি শুধু পড়তেই থাকলে একটা না পড়লে তোমার সব কোথা থেকে কি পড়ছো মাথা ঘুরে যাবে। এই জন্য রেস্ট নিবে, ভালো ঠান্ডার মধ্যে ফ্যানের নিচে বসে সুন্দর করে তুমি পড়বে। তোমাদের এসএসসি পরীক্ষা এই সব কিছু লেখাপড়া তো খুব সহজ হয়ে যাবে যখন তুমি এগুলোর মধ্যে সিস্টেম অবলম্বন করবে। অর্থাৎ তুমি অবশ্যই ওয়াটার পান করে নাও, একটু মৃদু ঠান্ডা আর কি, হালকা ঠান্ডা পানি পান করলে তারপর দেখবা এমসিকিউগুলো খুব সহজে তুমি বেড়ে যাচ্ছ। একটু ব্রেন খাটাইলে তুমি দেখবা যে এমসিকিউগুলো সহজ হয়ে যাচ্ছে। রুল 72-এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়? ক সরল সুদ, খ বার্ষিক চক্রবৃদ্ধি, গ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ঘ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। অর্থাৎ এটা আমি আগেই করে বলছি যে বার্ষিক চক্রবৃদ্ধিতে রুল 72-এ কি বার্ষিক চক্রবৃদ্ধি। আচ্ছা 45-এ সাপ্তাহিক 1% হারে সুদ নিলে বার্ষিক সুদ কত হবে? সাপ্তাহিক 1% হারে সুদ নিলে বার্ষিক সুদ কত হবে? এটা হিসাব করে তোমরা জানো যে বের করতে হয়। এটা 7 হবে না, যে 7 নম্বরে 7%, খ 12%, গ 52%, ঘ 65%। এই যে আমার সাথে এটা প্র্যাকটিস করার কারণে তোমাদের পরীক্ষা হলে আসলেই তোমরা দিতে পারবে যে সাপ্তাহিক 1% হলে সুদ, অর্থাৎ 52। আমরা জানি যে এক বছরে কি 52টা সপ্তাহ হয়, তাহলে এটার অ্যান্সার কি হবে? তোমরা আগে নিচে সিলেক্ট করেছে একটা, যে কোনটা দেখো তোমাদেরটা এটার সাথে মিলে কিনা। এটার অ্যান্সার হবে কিন্তু 52%। আমি 7 টিক দিয়েছি দেখে 7 হবে না, কিন্তু এটার অ্যান্সার হবে 52%। সাপ্তাহিক 1% হারে সুদ দিলে বার্ষিক সুদ হবে 52%। 49 নম্বরে দেখো, পরিচালন ব্যয়ে স্থায়ী খরচ বেশি হলে নিচের কোনটি সৃষ্টি হয়? পরিচালন ব্যয়ে স্থায়ী খরচ, তোমরা খেয়াল করে যে পরিচালন ব্যয়ে স্থায়ী খরচ বেশি হলে নিচের কোনটি সৃষ্টি হয়? ক তারল্য ঝুঁকি, খ সুদ হারের ঝুঁকি, গ ব্যবসায়িক ঝুঁকি, ঘ আর্থিক ঝুঁকি। একটা অ্যান্সার তোমরা সিলেক্ট করো 4টা থেকে, যে পরিচালন ব্যয় স্থায়ী খরচের বেশি হলে নিচের কোনটি সৃষ্টি হয়। খুব ইম্পর্টেন্ট, এইখানে যে 3টে এমসিকিউ আছে এখান থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি। 3টা থেকে এই 3টাকে ভালো করে গুরুত্ব দিও তোমরা, যে পরিচালন ব্যয় স্থায়ী খরচ বেশি হলে নিচের কোনটি সৃষ্টি হয়? ক তারল্য ঝুঁকি, খ সুদ হারের ঝুঁকি, গ ব্যবসায়িক ঝুঁকি, ঘ আর্থিক ঝুঁকি। এটার উত্তর তোমরা সিলেক্ট করেছো, এবার তারপর মিলাও। এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, অর্থাৎ পরিচালন ব্যয় স্থায়ী খরচ, খেয়াল করো স্থায়ী খরচ যখন বেশি হয় পরিচালন ব্যয়, তখন ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। নাম্বার 50, অফিস ভাড়ার পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? অফিস ভাড়ার পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? তা আমার মনে হচ্ছে যে অফিস ভাড়াটা হচ্ছে তোমার পরিচালন ব্যয়। অফিস ভাড়াটা কি পরিচালন ব্যয়, তোমরা অঙ্কের মধ্যে করেছো হিসাব বিজ্ঞানের মধ্যে, যে অফিস ভাড়া কোন ধরনের ব্যয়? পরিচালন ব্যয়। এবার স্থায়ী খরচ, অফিস ভাড়ার পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? আর্থিক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, সুদ হারের ঝুঁকি, তারপরে তারল্য ঝুঁকি। কোনটা হবে? আর্থিক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, সুদ হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি। একটা অ্যান্সার সিলেক্ট করো। অফিস ভাড়া, খেয়াল রাখবে এটা, যে অফিস ভাড়ার পরিমাণ দিয়ে যদি অফিস ভাড়ার পরিমাণটা বেড়ে যায় তাহলে কোন ঝুঁকি সৃষ্টি হবে? সেটা হচ্ছে অ্যান্সার সিলেক্টের সাথে এবার মিলিয়ে দেখো তো কোনটা হবে। এটা হবে তোমার ব্যবসায়িক ঝুঁকি। এটা কি হবে? এটাও ব্যবসায়িক ঝুঁকি, দুইটাই ব্যবসায়িক ঝুঁকি। অফিস ভাড়ার পরিমাণ, এই অফিস ভাড়া নিয়ে যদি তোমাদের একটা কোশ্চেন আসে, তাহলে অফিস ভাড়া পরিমাণ বেশি হলে কোন ঝুঁকি সৃষ্টি হয়? তাহলে তোমরা দিবা ব্যবসায়িক ঝুঁকি। আমি তোমাদের সাথে বারবার বলে দিচ্ছি কিন্তু। 51 নম্বরে দেখো, অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট, একেবারে অনেক ইম্পর্টেন্ট এটা, কারণ এটা তোমাদের ক নম্বরে মনে করে চলে আসছে, যে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে কি বলে? এটা তো জানো, লাভ, ক্ষতি, অনিশ্চয়তা না ঝুঁকি। তো এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নতে পাবে, এবং এমসিকিউতে তো আসলেই অবশ্যই তোমরা তাড়াতাড়ি দিতে পারবে, যে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায়। অনিশ্চয়তা থেকে আমরা পরিমাপ করে তার অনিশ্চয়তা বের করতে পারি না, অনিশ্চয়তা থেকে পরিমাপ করে যে অংশটুকু হিসাব করা যায়, আমি আগেই বলেছি যেটা পরিমাপ করা যায় সেটা হবে কি? তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করেছো, তার সাথে মিলিয়ে দেখো, সেটা হবে কি? ঝুঁকি। এই দেখো নাম্বার 52-তে রয়েছে, মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা হলো কি? মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা হলো কি? ক ব্যবসায়িক ঝুঁকি, খ আর্থিক ঝুঁকি, ঘ তারল্য ঝুঁকি, ঘ সুদ হারের ঝুঁকি। তো
তো এটা একটা হিংস আছে, দেখো মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা। পরীক্ষা যদি এই কোশ্চেনটা আছে যে মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা কোনটা দিবে তুমি, এই চারটার মধ্যে তুমি কনফিউশনে পড়ে গেলে তুমি চিন্তা করবা যে মুনাফা কোথায় পাই আমরা, মুনাফা পাই সাধারণত কোথায় বলতো, অথবা কার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, ব্যবসায়। তাহলে সঠিক উত্তর হবে ব্যবসায়িক ঝুঁকি, কারণ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। তাই মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা কোথা থেকে আসে, ব্যবসায়িক ঝুঁকি থেকে আসে। তাহলে মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা হলো ব্যবসায়িক ঝুঁকি। নাম্বার 53তে দেখো, 53তে আছে আদর্শ বিচ্যুতির সঠিক সূত্র। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আদর্শ বিচ্যুতির সঠিক সূত্র। এই সূত্রটা এইভাবে দিলে, চারভাবে দিলে তোমাদের মাথা গোলায় যাবে যে কোনটা হবে না কোনটা হবে। তোমরা তো যাদের মুখস্থ আছে তারা তো দেখো যে আদর্শ বিচ্যুতির সূত্রের মধ্যে ক নম্বরে দিচ্ছে √ সামেশন ব্যবহার মাইনাস গড় হার স্কোয়ার বাই n-1। খ নম্বরে √ আর এটা তোমরা সবসময় আগে চারটা অপশন পড়ে নিবে যে একই উত্তর দুইবার দিয়ে দিতে পারে, কোনটা সঠিক মিলে দিলে কিভাবে দিতে পারে, কনফিউশন তৈরি করে দিতে পারে তোমাদের। আরেকটা খতে দেখো সামেশন আই হার মাইনাস গড় হার স্কোয়ার বাই n-1। গ নম্বর সামেশন √ সামেশন আই হার মাইনাস গড় হার স্কোয়ার, এটা প্রায় কাছাকাছি, কিন্তু এই যে n+1 এখানে মাইনাস এখানে প্লাস। আবার দেখো গ √ সামেশন আই হার মাইনাস গড় হার স্কোয়ার বাই n-1। এবার এই দুটো আবার একেবারে সেম। তাহলে আমার এই চারটার মধ্যে নির্ণয় করার ক্ষেত্রে আগে কোনগুলো হবে না, এটা তো ব্যবহার নামে কোনো সূত্র থাকতে পারে না, ঠিক আছে। এবার তুমি তোমরা চিন্তা করো কোনটা সঠিক, তারপরে এই 53 নম্বরের পাশে সেটা ক খ লিখে রাখো যে কোনো একটা, তারপর আমি বলার সাথে আমারটা মিলাবে, তারপর আরো বুঝবে। এখন দেখো, যাই হোক এখানে তোমরা উত্তরটা হয়তো ইতিমধ্যে লিখে ফেলেছো, আমি বলবো এইটা, কিন্তু এখানে দেখো এই গ নম্বরে কিন্তু সেম উত্তর। আর এই যে n+1 থাকে না, আদর্শ বিচ্যুতির সূত্র যারা এখনো জানো না ভালো করে জেনে রাখো। √ এই যে সামেশন আই হার মাইনাস গড় হার স্কোয়ার n-1, এখানে মাইনাস এখানে কিন্তু প্লাস আছে, এটা হবে না, ব্যবহার নামে কোনো নাই, ব্যবহার নামে কোনো সূত্র নাই। তাহলে এখানে আর ঘ নম্বর যে একই সূত্র আছে, আর দুইটা যখন সঠিক থাকে একই কোশ্চেনে, কোনো কোশ্চেনে যদি চারটা অপশনের মধ্যে দুইটাতে সঠিক থাকে তাহলে যেটা আগে হবে সেটা সঠিক উত্তরে আমরা নিব। গ নম্বরে সঠিক অ্যান্সার থাকলেও আমরা প্রথমটা নিব, মানে যেটা শুরুতে পাবো সঠিক অ্যান্সার ওইটাই নিব। নাম্বার 54 দেখো, আদর্শ বিচ্যুতির ছোট মান কি নির্দেশ করে। এ দেখো বিচ্যুতি মানে ঝামেলা বা ঝুঁকি বেশি এমন কিছু বোঝায়। এখানে বলছে আদর্শ বিচ্যুতির আমাদের ছোট মান বের হয়েছে, মানে বিচ্যুতিটা কম বের হয়েছে, তাহলে কি নির্দেশ করবে, ক সমান ঝুঁকি, সমান তো হবেই না, ছোট বড় বের হয়েছে মানে কম্পারেটিভ বের হয়েছে, তাহলে তো সমান হবে না। খ অসমান ঝুঁকি, অসমান তার মানে তো সমান, অসমান মানে কি অসমান ঝুঁকি দুইটা, অসমান মানে দুইটা সমান না। আর গ কম ঝুঁকি, ঘ ঝুঁকি। এখানে বলছে আদর্শ বিচ্যুতির ছোট মান, এই জিনিসটা খেয়াল করে রাখো যে আদর্শ বিচ্যুতির ছোট মান হলে কোন ঝুঁকি নির্দেশ করে, সেটা হচ্ছে তোমরা একটা সিলেক্ট করেছো অ্যান্সার, তারপর সেটার সাথে মিলাও, এটা হচ্ছে যে কম ঝুঁকি। আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি, তাহলে আদর্শ বিচ্যুতির বড় মান হবে আবার অধিক ঝুঁকি। আদর্শ বিচ্যুতির ছোট মানেরটা আমি পড়াই দিলাম, এবার যদি পরীক্ষা বড় মানেরটা আসে তখন আবার তোমরা দিবা যে অধিক ঝুঁকি বা বেশি ঝুঁকি, এরকম দিবে, ঠিক আছে। দেখো 55 নম্বরে রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যবসায় প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে ক পরিকল্পনা প্রণয়নে, খ পরিচালনার ক্ষেত্রে, গ মূলধন সংগ্রহে, ঘ সিদ্ধান্ত গ্রহণে। তো আমরা জানি যে ঝুঁকি হিসাব করি আমরা কখন, তোমার মনে রাখবে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ঝুঁকি কখন হিসাব করি, যখন কোন প্রকল্পে আমরা বিনিয়োগ করব। এর জন্য আমাদের কি নিতে হয়, একটা ডিসিশন নিতে হয়। নিশ্চয়ই তোমরা এই চারটার মধ্যে একটা অংশ অ্যান্সার সিলেক্ট করেছো, সিলেক্ট করে দেখো আমারটার সাথে মিলি কিনা। এই 55 নম্বরের সঠিক উত্তর হবে ঝুঁকি হিসাব করে আমরা সেখানে বিনিয়োগকে সিদ্ধান্ত নিই, তাহলে সিদ্ধান্ত গ্রহণে। মনে রাখার জন্য আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকি তাৎপর্যপূর্ণ ভূমিকা, মানে ঝুঁকিটার উপর হিসাব করে আমরা সিদ্ধান্ত নিই যে এই ব্যবসায় আমরা ইনভেস্ট করবো কিনা, এই প্রকল্পে এই প্রজেক্টে আমরা কি ইনভেস্ট করবো কিনা, এই সিদ্ধান্তটা নিই। তারপরে 56 নম্বরে দেখো আদর্শ বিচ্যুতি কি ধরনের পদ্ধতি। এটা একটা মুখস্থগত বিদ্যা যে আদর্শ বিচ্যুতি কি ধরনের পদ্ধতি। আদর্শ বিচ্যুতি দিয়ে আমরা একটা কি করি, সার্ভে করি, বের করি। তাহলে এটা একটা ক পরিসংখ্যানিক পদ্ধতি, অর্থায়ন পদ্ধতি, গাণিতিক পদ্ধতি নাকি জ্যামিতিক পদ্ধতি। এই আদর্শ বিচ্যুতি কোন ধরনের, এই চারটার মধ্যে কোন ধরনের পদ্ধতি, তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো, তারপর আমার অ্যান্সারের সাথে মিলাও, সেটা হচ্ছে পরিসংখ্যানিক পদ্ধতি। এটা কি ধরনের পদ্ধতি, পরিসংখ্যানিক। মনে রাখবে আদর্শ বিচ্যুতি পরিসংখ্যানিক পদ্ধতি, আদর্শ বিচ্যুতি পরিসংখ্যানিক পদ্ধতি, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি তোমাদের। এবার নাম্বার 57তে দেখো
আদর্শ বিচ্যুতির বড় মান, একটু আগে ছিল কি আদর্শ বিচ্যুতির ছোট মান, এবার আদর্শ বিচ্যুতির বড় মান কি নির্দেশ করে? তাহলে ক অধিক মুনাফা, খ অধিক ঝুঁকি, গ কম বিক্রয়, ঘ কম ঝুঁকি। অর্থাৎ তোমাদের অনেক বেশি লেখাপড়া করলে হবে না, কিন্তু অল্প পড়লেও লেখাপড়াগুলোকে তোমাকে বাজেট তৈরি করে ছোট ছোট ভাগে ভাগ করে 10টি করে এমসিকিউ পড়লেও কিন্তু যেটা পড়বে তুমি সেটা মনোযোগ দিয়ে একেবারে বুঝে বুঝে পড়তে হবে। শুধু এমনি চোখ বিলায় বইয়ের এই মাথাতে এক প্রান্ত থেকে বইয়ের টপ টু বটম সব পড়ে ফেললে কিন্তু জিজ্ঞাসা করলে একটা পারলে না, সেরকম হবে না। তোকে কোশ্চেনটা খেয়াল করতে হবে ভালোভাবে, যে কোশ্চেনটাতে কি আছে, কি চাইতেছে। আদর্শ বিচ্যুতির বড় মান কি? আদর্শ বিচ্যুতির বড় মান কি নির্দেশ করে? অধিক মুনাফা, অধিক ঝুঁকি, কম বিক্রয়, কম ঝুঁকি। আমরা আদর্শ বিচ্যুতির চ্যাপ্টার বের করে আমরা ঝুঁকির হিসাব করি। তাহলে যেহেতু এখানে দুইটাতে ঝুঁকি আছে আর এগুলোতে তো ঝুঁকিই নাই, তাহলে এগুলোর মধ্যে চারটার মধ্যে তোমরা কোন অ্যান্সারটা হবে? সিলেক্ট করছো অধিক মুনাফা, অধিক ঝুঁকি, কম বিক্রয়, কম ঝুঁকি। তোমাদের অ্যান্সার কোনটা? আমারটার সাথে মিলাও। বড় মান অধিক ঝুঁকি আগে বলা আছিল, আবার ছোট মান কম ঝুঁকি। ঠিক আছে। নাম্বার 58তে দেখো, তো এটার কারেক্ট অ্যান্সার কিন্তু অধিক ঝুঁকি। নাম্বার 58তে রয়েছে মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টি? মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। কয়টি? 2, 3, 4, 5। তোমরা আগে একটা সিলেক্ট করো। এটা একটা মুখস্থগত বিদ্যা। মূলধন বাজেটিং একটা চ্যাপ্টার আছে, ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং নামে একটা চ্যাপ্টার আছে, ওখানে 4 ধরনের পদ্ধতি আছে। তো আমরা ক, খ, গ দেখতে পাচ্ছি যে 2, 3, 4, 5 4টি পদ্ধতি। তোমাদের সুবিধার্থে বলে রাখছি 4টা পদ্ধতি। একটা হচ্ছে যে গড় মুনাফার হার পদ্ধতি, আরেকটা হচ্ছে পে ব্যাক সময় পদ্ধতি। তোমরা একটু কষ্ট, গড় মুনাফার হার পদ্ধতি, পে ব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি এবং অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। অর্থাৎ গড় মুনাফার হার, পে ব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি এবং তোমার অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। এই 4টা হচ্ছে মূলধন বাজেটিং এর পদ্ধতি। দেখো, দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয়, 59 নম্বরে আছে দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয়। ক আর্থিক ঝুঁকি, খ ব্যবসায়িক ঝুঁকি, গ তারল্য ঝুঁকি, ঘ সুদ হারের ঝুঁকি। এই 4টার মধ্যে তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো যে কোনটা হবে। তারপর আমারটা বলার পরে, আমি অ্যান্সার বলার পরে আমারটার সাথে ম্যাচিং করে দেখবো তোমারটা কি কারেক্ট নাকি আনকারেক্ট। ওকে, এবার আমি বলে দিচ্ছি, দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। নাম্বার 60-এ দেখো, নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কোনটি পাওয়া যায়? নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কোনটি পাওয়া যায়? ক মোট বিক্রয়, খ কর পরবর্তী আয়, গ গড় মুনাফা, ঘ নগদ আন্তঃপ্রবাহ। একটা 4টির মধ্যে থেকে তোমরা একটি আনসার সিলেক্ট করো, তারপর আমারটার সাথে ম্যাচিং করে দেখো যে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কোনটি পাওয়া যায়। এই যে তোমাদের যে 100টি এমসিকিউ আছে, যদি 100টি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, এখান থেকে তো কমন তো পাবেই, তাছাড়া এই 100টির বাইরে যদি আসে সেটা দেওয়ার জন্য তোমাদের এবিলিটি তৈরি হবে। তাই আগে ভালোভাবে যে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কোনটি পাওয়া যায়, এই 100টার সাথে কম্বাইন করেই হবে, এই 100টার সাথে যোগ রেখেই তোমাদের পরীক্ষা আসবে। এখান থেকে এই 100টি কমপ্লিট করলেই ভালোভাবে তোমরা এখান থেকে 25টি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তাই নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কোনটি পাওয়া যায়, সেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। 61 নম্বরে দেখো, ছাপাখানার ব্যবস্থাপক জনাব তারিক মূলধন বাজেটিং এর সাহায্যে কোনটি করবেন? কাগজ ক্রয় করবেন, ছাপানোর যন্ত্র ক্রয় করবেন, গ পণ্যের মান যাচাই করবেন, না ঘ পণ্যের মূল্য নির্ধারণ করবেন। ছাপাখানার ব্যবস্থাপক জনাব তারিক মূলধন বাজেটিং এর সাহায্যে কোনটি করবেন এখানে? তো এটা তোমরা ডিসিশন নাও যে কোনটা হবে, তারপর আমি একটা বলার পরে অ্যান্সার ম্যাচিং করে দেখবে। আশা করি তোমরা একটা উত্তর সিলেক্ট করেছো। এখন আমি অ্যান্সারটা বলছি, সেটার সাথে ম্যাচিং করবে। ছাপানোর যন্ত্র ক্রয় করবেন, তিনি মূলধন বাজেটিং এর সাহায্যে ছাপানোর যন্ত্র ক্রয় করবেন। নাম্বার 62-তে দেখো, নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধান থেকে পাওয়া যায়। কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধান থেকে পাওয়া যায়। ক মোট অবচয়, খ প্রারম্ভিক বিনিয়োগ, গ নগদ বহিঃপ্রবাহ, ঘ মোট চলতি ব্যয়।
তোমরা আমার সাথে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমাদের এগুলো সমাধান হয়ে যাবে। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো, তাহলে তোমাদের এই 100টি কমপ্লিট করতে পারলে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে। তোমরা আগে কোশ্চেনটা ভালো করে দেখো, প্রত্যেকটা এই 100টি এমসিকিউর মধ্যে কোশ্চেনগুলো ভালো করে দেখো। ক নম্বর আছে মোট অপচয়, প্রারম্ভিক বিনিয়োগ, নগদ বহিঃপ্রবাহ, মোট চলতি ব্যয়। তো ক নম্বর উত্তর হচ্ছে মোট অপচয়। নাম্বার 63তে দেখো এ আর আর এর পুনরূপ কি? এই আর আর এর পুনরূপ কি? ক নম্বর অপশনে আছে অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন, খ নম্বর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, গ অ্যানুয়াল রেট অফ রিটার্ন, গ অ্যাকুমুলেটেড রেট অফ রিটার্ন। এটা তোমরা অনেকেই জানো, তারপরে জেনে রাখো যে এ আর এর পুনরূপ আসতেও পারে পরীক্ষায়, আসার জন্য উপযুক্ত বেশি অনেকবার বোর্ডে এসেছিল। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, কয়েকবার বোর্ডে এমসিকিউতে আসছিল এটা। নাম্বার 64তে দেখো মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার কার? মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার কার? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। যে ব্যবস্থাপক, পরিচালক, মালিক, অর্থ ব্যবস্থাপক। তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো, তারপর আমি বলার পরে তোমরা ম্যাচিং করে দেখবে যে তোমাদেরটা কতটা কারেক্ট। তাহলে এটা ব্যবস্থাপক, পরিচালক, মালিক, অর্থ ব্যবস্থাপক। মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার কার? তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি অর্থ ব্যবস্থাপক। তোমরা ব্যবস্থাপকটা দিবে না, এটা কারণ মূলধন বাজেটিং যে অর্থ ব্যবস্থাপক সেই কাজ করে, এটা নিয়ে মূলধন বাজেটিং এর কাজটা অর্থ ব্যবস্থাপক করে, তাই দায়ভারটা অর্থ ব্যবস্থাপককেই নিতে হয়। দেখো 65 নম্বরে মোট মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়? কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, মোট মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়? ক নম্বরে অপচয়, খ নিট মুনাফা, গ করযোগ্য মুনাফা, ঘ নগদ আন্তঃপ্রবাহ। তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো এবং আমারটার সাথে ম্যাচিং করে দেখো তোমাদেরটা কতটুকু কারেক্ট হয়। মোট মুনাফা থেকে কর বাদ দিলে সঠিক অ্যান্সার হলো নিট মুনাফা। সঠিক অ্যান্সার কি নিট মুনাফা। মোট মুনাফা থেকে কর বাদ দিলে পাওয়া যায় নিট মুনাফা। নাম্বার 66 দেখো মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি? মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি? ক বাট্টা হার নির্ধারণ, খ মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন, গ গড় মূলধন ব্যয় নির্ণয়, গ নগদ প্রবাহ প্রাক্কলন। তাহলে আমাদের মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ কি হবে? এই চারটার মধ্যে দেখো তো, তোমরা একটা চিন্তা করে বলো তো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার উপযুক্ত। এটার অ্যান্সার হলো নগদ প্রবাহ প্রাক্কলন। নগদ প্রবাহ প্রাক্কলন। নাম্বার 67তে দেখো কর্মচারীদের বেতন কোন ধরনের খরচ? এটা কিন্তু একবার পরীক্ষায় এসেছিল, একেবারে ইম্পর্টেন্ট, অন্য কোনো বোর্ডে এসেছিল, ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। কর্মচারীদের বেতন কোন ধরনের খরচ? ক স্থায়ী খরচ, খ চলতি খরচ, গ মোট খরচ, ঘ নিট খরচ। তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো এটা থেকে, কোনটা হবে। আর আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখো কর্মচারীদের বেতন তো আমাদের প্রতি মাসেই দিতে হয়, তাই এটা চলতি খরচ। কর্মচারীদের বেতন চলতি খরচ। তারপরে 68 নম্বরে দেখো, 68 নম্বরে কি আছে? বর্তমানে বাংলাদেশে কয়টি বিশেষায়িত ব্যাংক? বর্তমানে বাংলাদেশে কয়টি বিশেষায়িত ব্যাংক? খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। 4, 10, 6, 20। এই চারটির মধ্যে তোমরা একটি অ্যান্সার সিলেক্ট করো, কোনটা সঠিক হবে। 4, 10, 6, 20। এটা সঠিক উত্তর হচ্ছে 4। বর্তমানে বাংলাদেশে বিশেষায়িত ব্যাংকের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষার্থীরা দেখো 69 নম্বরে আছে যে নগদ আন্তঃপ্রবাহ ও মোট অপচয়ের পার্থক্যকে কি বলে? নগদ আন্তঃপ্রবাহ ও মোট অপচয়ের পার্থক্যকে কি বলে? ক নম্বর আছে মোট বিক্রয়, খ নম্বর আছে মোট মুনাফা, গ নম্বর আছে নিট মুনাফা, ঘ নম্বর আছে মোট খরচ। তো কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, নগদ আন্তঃপ্রবাহ এবং মোট অপচয়। নগদ আন্তঃপ্রবাহ এবং মোট অপচয় এই দুটার পার্থক্যকে কি বলে? এই চারটার মধ্যে তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো, কোনটি সঠিক হবে। তারপর আমি বলে দিচ্ছি সঠিক কি। এই যে নিট মুনাফা। তোমাদের অ্যান্সারটি সঠিক হয়েছে কিনা দেখো। 69 এর অ্যান্সার কি লিখেছো তোমরা? তোমাদেরটা সঠিক হয়েছিল কিনা তোমরা কমেন্টে আমাকে একটা জানাতে পারো। 70 নম্বরে দেখো
গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটি কোনটি, মানে গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি? তো আমরা আগে জানি যে গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র তোমাদের মুখস্থ আছে, অঙ্ক করেছো তোমরা। ক নম্বরে গড় মোট মুনাফা বাই গড় বিনিয়োগ, খ নম্বরে গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ, ঘ নম্বরে গড় মোট মুনাফা বাই গড় বিনিয়োগ, ঘ গড় নিট মুনাফা বাই গড় মোট বিনিয়োগ। তো চারটার মধ্যে তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো আগে, তারপরে আমি অ্যান্সার বলার পরে আমাদের সাথে তোমরা ম্যাচিং করবে। আমাদের গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি নিশ্চয়ই তোমরা জানো। এর মধ্যে এই চারটার মধ্যে তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করেছো, এবার ম্যাচ করে দেখো কোনটি সঠিক। এই 100টা এমসিকিউ তোমরা ভালোভাবে কমপ্লিট করো। শুধু 100টা এমসিকিউ যদি সম্পূর্ণ পারো তোমাদের তো এমসিকিউতে পাস তো নিশ্চিত, সাথে তোমরা 25টি নাম্বার কালেক্ট করতে পারবে। আর 25-এর সাথে পারলে তোমাদের রিটেনে মিলে তোমাদের এ প্লাসটা নিশ্চিত হবে। প্রতিটি নাম্বারের অনেক গুরুত্ব রয়েছে। তোমাদের যখন কলেজে ভর্তি হবে বা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য যখন ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের এই নাম্বারগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই 70-এর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে খ গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ। 71 নাম্বার দেখো, 71 নম্বরে আছে যে নিচের কোনটি ব্যাংক ব্যবস্থার জননী, নিচের কোনটি ব্যাংক ব্যবস্থার জননী? ক মুদ্রা, খ চেক, গ গ্রাহক, ঘ হিসাব। অর্থাৎ কি ব্যাংক ব্যবস্থার জননী? মূল প্রশ্ন কি ব্যাংক ব্যবস্থার জননী কাকে বলবো তোমরা? ব্যাংক ব্যবস্থার জননী। তো একটা অ্যান্সার সিলেক্ট করো, সেটা হচ্ছে যে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমি বলে দিচ্ছি, তোমরা সিলেক্ট করো একটি। 71 নম্বরে ক অথবা খ লিখে দেখো কোনটার সাথে মিলে দেয়। যদি না মিলে তাহলে আবার একটু পরে নিবে। সেটা হচ্ছে সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মুদ্রা। ব্যাংক ব্যবস্থার জননী হচ্ছে মুদ্রা। দেখো শিক্ষার্থীরা 72 নম্বরে দেখো যে ব্যাংকার্স কি ধরনের শব্দ? খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, অতীতে বোর্ডে আসছিল, এবার আসার সম্ভাবনা রয়েছে। যে ব্যাংকার্স কি ধরনের শব্দ? ক ফার্সি, খ প্রাচীন ল্যাটিন, গ ইতালিয়ান, ঘ ইংরেজি। চারটার মধ্যে তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো আবারও আগের মতো। এটা হচ্ছে কি ব্যাংকার্স কি ধরনের শব্দ? মনে রাখবা, এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি। সঠিক শব্দ প্রাচীন ল্যাটিন শব্দ। নাম্বার 73-এ দেখো ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কি? ব্যাংক তো প্রাচীন, ব্যাংকার্সটা প্রাচীন ল্যাটিন শব্দ, কিন্তু ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কি? ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ সঞ্চয়, চেয়ার, লম্বা টেবিল নাকি বিনিয়োগ? ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কি হবে? তাড়াতাড়ি তোমরা একটা সিলেক্ট করো। তারপরে দেখো আমারটার সাথে মিলিয়ে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, লম্বা টেবিল। ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কি? লম্বা টেবিল। নাম্বার 74-এ দেখো খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ভারত অঞ্চলের প্রথম আধুনিক ব্যাংকের নাম কি? ভারত অঞ্চলের প্রথম আধুনিক ব্যাংকের নাম কি? ভারত অঞ্চলের প্রথম আধুনিক ব্যাংকের নাম। কোশ্চেনটা ক্লিয়ার তোমরা? ব্যাংক অফ ইন্ডিয়া, খ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, গ দি হিন্দুস্তান ব্যাংক, ঘ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো। মোটামুটি তোমরা আশা করি অ্যান্সার সিলেক্ট করে ফেলেছো। তো আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি, তার সাথে ম্যাচিং করে দেখো এটার অ্যান্সার হবে কি। এই যে দেখো, এই যে না, এটা না, এই যে দি হিন্দুস্তান ব্যাংক, দি হিন্দুস্তান ব্যাংক। নাম্বার 75-এ দেখো কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, সরকারি, বিশেষায়িত। মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আমি এখানে 3 স্টার দিয়ে দিলাম, যে অনেক ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা আসতে পারে। এটা এসসি পরীক্ষা সহ পরবর্তীতে তোমার ইন্টারমিডিয়েট, অনার্স, ভর্তি পরীক্ষা, যে কোনো পরীক্ষা। কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? এটা কৃষি ব্যাংক হচ্ছে তোমার। এই চারটার মধ্যে কোনটা হবে? একটা সিলেক্ট করো। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, সরকারি, বিশেষায়িত। এই সঠিক অ্যান্সার আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে বিশেষায়িত। নাম্বার 76-এ দেখো পারস্পরিক উন্নতি সাধনের উদ্দেশ্যে গঠিত হয় কোন ব্যাংক? এটাও অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। যে পারস্পরিক উন্নতি সাধনের উদ্দেশ্যে গঠিত হয় কোন ব্যাংক? অপশনগুলো দেখো, কতে রয়েছে গ্রুপ ব্যাংক, খ শাখা ব্যাংক, গ চেইন ব্যাংক, ঘ একক ব্যাংক। চারটা অপশন দেখেছো। পারস্পরিক উন্নতি সাধন, এই যে পারস্পরিক উন্নতি, একজনের আরেকজন উন্নতি, অর্থাৎ এই যে এটা দেখতে যাচ্ছ যে পারস্পরিক উন্নতি সাধন কোথায় হয়, দেখছো?
পারস্পরিক উন্নতি, একজন আরেকজনের উপকার করতে করতে আমরা কি উন্নতি লাভ করতে পারি। পারস্পরিক উন্নতি সাধন করলে এটা কিসের মতো দেখা যাচ্ছে দেখো তো, এটা দেখা যাচ্ছে চেইন ব্যাংকের মতো, চেইনের মতো। একটা চেইন কি করে, একটার সাথে একটা লাগানো থাকে করা, যাতে চেইন ব্যাংকটা চেইনটা ঠিক থাকে। এবার নাম্বার ৭৭-এ দেখো, লাভ লোকসান সমবন্টনের কথা বলা হয়েছে ইসলামী ব্যাংকিং এ কোন শাখা সেবায়? লাভ লোকসান সমবন্টনের কথা বলা হয়েছে ইসলামী ব্যাংকিং এর কোন সেবায়? ক নম্বরে আছে মুদারাবা, খ নম্বর মুরাবাহা, গ নম্বর ইজারা, ঘ মুশারাকা। কি বলা হয়েছে? লাভ লোকসান সমবন্টনের কথা। লাভ লোকসান সমবন্টনের কথা বলা আছে ইসলামী ব্যাংকের এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? লাভ লোকসান সমবন্টনের কথা বলা হয়েছে ইসলামী ব্যাংকিং এর, বলো তো কোনটা হবে? মুদারাবা, মুরাবাহা, ইজারা, মুশারাকা। এই চারটার মধ্যে সঠিক উত্তর তোমরা একটা সিলেক্ট করেছি ইতিমধ্যে, সেটা হচ্ছে মুশারাকা। মনে রাখবে, লাভ লোকসান সমবন্টনের কথা বলা হয়েছে ইসলামী ব্যাংকিং এর কোন সেবায়? মুশারাকা, এই সেবায়। ৭৮ নাম্বার, ইসলামী ব্যাংকগুলো কোন সেবার মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ প্রদান করে? অর্থাৎ ইসলামী ব্যাংক মানুষকে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ প্রদান করে কোন সেবার মাধ্যমে? এটা কি মুদারাবা, মুরাবাহা, বাই সালাম, ঘ বাই মুয়াজ্জাল। তোমরা একটা অ্যান্সার সিলেক্ট করো যে ইসলামী ব্যাংকগুলো কোন সেবার মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ প্রদান করে থাকে। তোমাদের জানা মতো একটা অ্যান্সার সিলেক্ট করো, তারপর আমি বলে দিচ্ছি যে কোনটা সঠিক হবে, আমার অ্যান্সারের সাথে তোমরা মিলাবে। ৭৮ নম্বরে কোনটা অ্যান্সার হবে তোমরা আগে একটা সিলেক্ট করো, ক অথবা খ, গ, গহ। ঠিক আছে? তো ইসলামী ব্যাংকগুলো এই যে মানুষকে যন্ত্রপাতি ক্রয়ের জন্য কোন সেবার মাধ্যমে ঋণ প্রদান করে? এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে খ মুরাবাহা। ৭৯, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোন ধরনের ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোন ধরনের ব্যাংক? দেশি ব্যাংক, বিদেশি ব্যাংক, স্বশাসিত ব্যাংক নাকি বিশেষায়িত ব্যাংক? এই চারটার মধ্যে কোনটা হবে একটা সিলেক্ট করো। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোন ধরনের ব্যাংক? এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোন ধরনের ব্যাংক? দেশি ব্যাংক, বিদেশি ব্যাংক, স্বশাসিত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বিদেশি ব্যাংক। এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকটি হচ্ছে একটি বিদেশি ব্যাংক। তারপর ৮০ নম্বরে দেখো, নাম্বার ৮০-তে রয়েছে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো, মানে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রচলন হয় কত সালে? আমি আবার বলছি, বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রচলন হয় কত সালে? তো এখানে ক নম্বর আছে 1983 সাল, 1985 সাল, 1990 সাল, 1993 সাল। তো এটা সঠিক অ্যান্সার কি হবে তোমরা বলো দ্রুত। ৮০ নম্বরের অ্যান্সারটা সিলেক্ট করো, তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি যে 1983 সালে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রচলন হয় 1983 সালে। ৮১ নম্বরে দেখো, বাজার অর্থনীতির কয়টি প্রশ্নের উত্তর বাজার থেকে নিতে হয়? বাজার অর্থনীতিতে কয়টি প্রশ্নের উত্তর বাজার থেকে নিতে হয়? ক নম্বর অপশনে রয়েছে 2টি, খ নম্বরে 3টি, গ নম্বর 4টি, ঘ নম্বর 5টি। বাজার অর্থনীতির কয়টি প্রশ্নের উত্তর বাজার থেকে নিতে হয়? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 4টি। নাম্বার 82-তে রয়েছে কোনটি কাঠামো ভিত্তিক ব্যাংক? অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোনটি কাঠামো ভিত্তিক ব্যাংক? মোস্ট ইম্পর্টেন্ট। কোনটি কাঠামো ভিত্তিক ব্যাংক? ক একক ব্যাংক, খ শিল্প ব্যাংক, গ সঞ্চয়ী ব্যাংক, ঘ রাষ্ট্রীয় ব্যাংক। কোনটি কাঠামো ভিত্তিক ব্যাংক? এটা সঠিক উত্তর হচ্ছে একক ব্যাংক। কাঠামো ভিত্তিক ব্যাংকের মধ্যে রয়েছে কি? একক ব্যাংক। নাম্বার 83, গ্রামীণ ব্যাংক কি ধরনের ব্যাংক? এটাও তো ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন গ্রামীণ ব্যাংক কি ধরনের ব্যাংক? সরকারি, বেসরকারি, বিশেষায়িত, মালিকানা? এটা আমার উত্তর নয়, কিন্তু এটা বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য 3 স্টার দিয়েছি যে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। গ্রামীণ ব্যাংক কি ধরনের ব্যাংক? এটা 4টির মধ্যে কোনটি সঠিক বলো তো? এটা একটা বিশেষায়িত ব্যাংক, এটা মনে রাখবে, স্পেশালি যে গ্রামীণ ব্যাংকের কথা বলছে। গ্রামীণ ব্যাংক বিশেষায়িত ব্যাংক। দেখো 84 নম্বরে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি? বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি? ক নম্বর মূলধন গঠন, খ নম্বর জনকল্যাণ, গ মুনাফা অর্জন, গ কর্মসংস্থান সৃষ্টি।
তাহলে বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য, আশা করি তোমরা এটা সবাই জানো, যে মূলধন গঠন, জনকল্যাণ, মুনাফা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি। এই চারটার মধ্যে কোনটা হবে বলো? এই চারটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে মুনাফা অর্জন। নাম্বার 85, দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ কি? দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ কি? সঠিক উত্তরে বাছাই করো চারটির মধ্যে: বাণিজ্য ঘাটতি, মুদ্রাস্ফীতি, তারল্য সংকট, জীবনযাত্রা মান উন্নয়ন। আবার বলছি, দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ কি? ক বাণিজ্য ঘাটতি, খ মুদ্রাস্ফীতি, গ তারল্য সংকট, ঘ জীবনযাত্রার মান উন্নয়ন। তো এটা সঠিক উত্তর। তোমরা কোনটা একটি সিলেক্ট করো আগে। সঠিক উত্তর হচ্ছে মুদ্রাস্ফীতি। 86 নম্বরে দেখো, এলসি এর পুনরূপ কি? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা জ্ঞানমূলকও থাকতে পারে, এমসিকিউতেও থাকতে পারে। যে এলসি এর পুনরূপ কি? লেটার অফ কমার্স, লেটার অফ ক্রেডিট, লেটার অফ সার্টিফিকেট আর লেটার অফ কস্ট। এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বলো তো? এলসি এর পুনরূপ কি? লেটার অফ ক্রেডিট। সাতাশি নম্বর দেখো, বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? ক সার্ভিস চার্জ, খ কমিশন প্রদান, গ ঋণের সুদ গ্রহণ, গ প্রাপ্য বিল বাট্টাকরণ। কোনটা উত্তর হতে পারে এটা দেখো তো তোমরা। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস একটি তোমরা একটা সিলেক্ট করো, দেখো কোনটা হতে পারে। তারপর আমাকে আমি যে অ্যান্সারটা দিব সেটার সাথে তোমরা মিলিয়ে দেখো যে বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। নিশ্চয়ই এতক্ষণে তোমরা 87 নম্বর একটা সিলেক্ট করেছো। দেখো এবার সঠিক উত্তর হচ্ছে তোমাদের এই যে এটা, কিন্তু না, সঠিক উত্তর হচ্ছে ঋণের সুদ গ্রহণ। তারপর 88 নম্বরে দেখো, এলসি কার্যক্রমটি অর্থনীতির কোন কাজের সাথে সম্পর্কিত? এলসি মানে লেটার অফ ক্রেডিট, এলসি কার্যক্রমটি অর্থনীতির কোন কাজের সাথে সম্পর্কিত? ক বৈদেশিক বাণিজ্য, খ অভ্যন্তরীণ বাণিজ্য, গ ঋণ গ্রহণ, ঘ সঞ্চয় সৃষ্টি। এটার একটা অ্যান্সার সিলেক্ট করো তোমরা, এখানে কোনটা হবে? এলসি কার্যক্রমটি অর্থনীতির কোন কাজের সাথে সম্পর্কিত? বৈদেশিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, ঋণ গ্রহণ, সঞ্চয় সৃষ্টি। কোনটা হতে পারে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হবে, তোমরা জানো যে বৈদেশিক বাণিজ্য। এলসি এর কার্যক্রমটি অর্থনীতির কোন কাজের সাথে সম্পর্কিত? বৈদেশিক বাণিজ্য। নাম্বার 89তে দেখো, প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্র কার অনুকূলে ইস্যু করা হয়? ব্যাংক, সরকার, আমদানিকারক, রপ্তানিকারক। প্রত্যয়নপত্র কার অনুকূলে ইস্যু করা হয়? ব্যাংক, সরকার, আমদানিকারক, রপ্তানিকারক। এই চারটা থেকে কোনটা হবে সঠিক উত্তর বলো তো? এই চারটা থেকে সঠিক উত্তর হবে রপ্তানিকারক। রপ্তানিকারকের অনুকূলে প্রত্যয়নপত্র ইস্যু করা হয়। 90 নম্বরে দেখো, কোন ধরনের হিসাবে গ্রাহককে চেক বই প্রদান করা হয় না? কোন ধরনের হিসাবে গ্রাহককে চেক বই প্রদান করা হয় না? ক সঞ্চয় হিসাব, খ চলতি হিসাব, গ স্থায়ী হিসাব, ঘ বীমা সঞ্চয় হিসাব। তোমরা সিলেক্ট করো যে এই চারটার মধ্যে কোনটাতে কোন ধরনের হিসাবে গ্রাহককে চেক বই প্রদান করা হয় না। এটার সঠিক উত্তর হবে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবে গ্রাহকদের চেক বই প্রদান করা হয় না। নাম্বার 91তে দেখো, ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র কি? ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র কি? ক চুক্তিবদ্ধ সম্পর্ক, খ নির্দেশ পালন, গ হিসাবের গোপনীয়তা, ঘ আস্থা ও বিশ্বাস। এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে দেখো তো। ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র কি? চুক্তিবদ্ধ সম্পর্ক, নির্দেশ পালন, হিসাবের গোপনীয়তা, আস্থা ও বিশ্বাস। এটার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে বলো তো? এটার সঠিক উত্তর হবে আস্থা ও বিশ্বাস। 92 নম্বরে দেখো, গার্নিশি অর্ডার জারি করে কে? গার্নিশি অর্ডার জারি করে কে? বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, আদালত, মক্কেল। এই চারটার মধ্যে সঠিক উত্তর হবে। আবার দেখো, গার্নিশি অর্ডার জারি করে কে?
এটা সঠিক উত্তর হচ্ছে আদালত। নাম্বার 93-তে দেখো, প্রাপককে হিসাবে দেও। প্রাপকে হিসাবে দেও কথাটি কোন ধরনের চেকে লেখা থাকে? প্রাপকে হিসাবে দেও কথাটি কোন ধরনের চেকে লেখা থাকে? ক বাহক চেক, খ হুকুম চেক, গ দাগ কাটা চেক, ঘ ভ্রমণকারীর চেক। কোনটা হবে সঠিক উত্তর? প্রাপকের হিসাবে দেও কথাটি লেখা থাকে, এটা সঠিক উত্তর হচ্ছে দাগ কাটা চেক। 94-তে দেখো, কোন ধরনের চেকে প্রাপকের নাম উল্লেখ থাকে? কোন ধরনের চেকে প্রাপকের নাম উল্লেখ থাকে? ক বাহক চেক, খ হুকুম চেক, গ প্রাপকের চেক, ঘ দাগ কাটা চেক। চেকে প্রাপকের নাম উল্লেখ থাকে, কোন ধরনের চেকে প্রাপকের নাম উল্লেখ থাকে? সেটা হচ্ছে হুকুম চেক। 95-তে আছে, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সবকিছু। উক্তিটি কার? আবার বলছি দেখো, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সবকিছু। উক্তিটি কার? ক অধ্যাপক শেয়ার্স, খ অধ্যাপক এলকিন, গ অধ্যাপক কিশোর, ঘ ডাক্তার এস এন সেন। এই চারটার মধ্যে সঠিক উত্তর হবে কোনটা বলো তো? অধ্যাপক ডাক্তার এস এন সেন, ডাক্তার এস এন সেন। 96 নম্বরে দেখো, নাম্বার 96-তে কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি? ঋণ আমানত সৃষ্টি, মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ, গ ঋণ মঞ্জুর, ঘ বিনিময় বিল ভাঙানো। চারটার মধ্যে সঠিক উত্তর কোনটি দেখো তো? কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? এই চারটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ, মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ। 97, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকের সংখ্যা কতজন? কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকের সংখ্যা কত? একজন, ক একজন, খ 4 জন, গ 6 জন, ঘ 12 জন। তোমাদের চিন্তা করার জন্য 5 সেকেন্ড দিলাম। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকের সংখ্যা সঠিক উত্তর কত হবে বলো তো? 97 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 12 জন। এটা হচ্ছে নির্বাহী পরিচালকের সংখ্যা। একটা দেখো, ডেপুটি গভর্নর, অর্থাৎ 98-তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কতজন? আর এটা হচ্ছে পরিচালক, মনে রাখবে, একটা হলো নির্বাহী পরিচালক 12 জন, আর ডেপুটি গভর্নর, দুইটা প্রশ্ন কিন্তু আলাদা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সংখ্যা 2 জন, 4 জন, 6 জন, 8 জন। সঠিক উত্তর কত হবে বলো তো? সঠিক উত্তর হচ্ছে 4 জন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের উত্তর হচ্ছে 4 জন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সংখ্যা হচ্ছে কতজন? 4 জন। 99 নম্বরে দেখো, 99 নাম্বার আছে ক্লিয়ারিং হাউস। অর্থ কি? পরিষ্কার ঘর, খ শেষ আশ্রয়স্থল, গ বিকাশ ঘর, ঘ নিকাশ ঘর। ক্লিয়ারিং হাউস অর্থ আবার সবাই বুঝে পরিষ্কার ঘর দিয়ে দিও না, ক্লিয়ারিং হাউস। আর বিকাশ ঘর তো হবেই না, তাহলে শেষ আশ্রয়স্থল, নিকাশ ঘর, এই দুটার মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? 99 নম্বরে দেখো তো, ক্লিয়ারিং হাউস অর্থ, এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা অনেকবার করে আসছিল। ক্লিয়ারিং হাউস অর্থ হচ্ছে কি, এবারের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নিকাশ ঘর। ফাইনাল 100 নম্বর, একেবারে ফাইনাল ওভারে আমরা চলে আসছি। 100 নম্বরে রয়েছে ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের কি ধরনের কাজ? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড ইম্পর্টেন্ট। ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের কাজ? ক সাধারণ কাজ, খ সরকারের ব্যাংক হিসেবে কাজ, গ অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ, গ বিবিধ কাজ। বলতে এটার আনসার কি রকম হবে? ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের কাজ? সাধারণ কাজ, সরকারের ব্যাংক হিসেবে কাজ, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ, নাকি বিবিধ কাজ? এটা সঠিক আনসার হবে সাধারণ কাজ। তো ডিয়ার স্টুডেন্ট,
আমার প্র্যাকটিক্যাল স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগতম আর শুভেচ্ছা, শুভ বিদায়। আর এই যে আমার এই চ্যানেল, এখানে তোমরা অন্যান্য সাবজেক্টের এমসিকিউ পাবে এবং অন্যান্য বিষয়ের ইম্পর্টেন্ট তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের টপিকগুলোকে ছোট করে, সংক্ষিপ্ত আকারে, স্মার্ট করে, সুন্দর করে, এর সাথে আরও অধিকতর ইমপ্রুভ করে আমি আবার তোমাদের জন্য উপস্থাপন করবো। ইনশাল্লাহ আমার সাথে থাকবে। আর যদি তোমাদের আমার এই 100টি এমসিকিউ এত কষ্ট করে তোমার জন্য করলাম, যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ইনশাল্লাহ।